ঠিক আছে, এটা হলো রিডিং এর ব্যাপার, যে আপনি রিডিং এ IELTS এ সব মিলে 3টা প্যাসেজ পাবেন। এই যে দেখেন কি লিখছে, এটা প্যাসেজ 1। এটার উপর কয়টা কোশ্চেন দেওয়া বলছে? 13টা। আগে প্যাসেজটা দিছে, এখন আমরা 13টা কোশ্চেন দেখব। 13টা কোশ্চেনের প্রথমে বলছে 1 থেকে কত, এই 1 থেকে 6 হলো গ্যাপ। ঠিক তার পাশ দিয়ে আসে 7 থেকে 13, এটার নাম কি দিছে আমি? তাহলে এই ধরনের 13টা কোশ্চেন। তারপরে আবার নতুন প্যাসেজ শুরু হবে, এই এখানে প্যাসেজ, ওই প্যাসেজে আবার কোশ্চেন শুরু হয় হলো 14 দিয়া, শেষ হয় কত দিয়া? 26 দিয়া। দেখি ওইখানে কোশ্চেন গুলো আবার একটা লম্বা করে প্যাসেজ আছে 800 850 ওয়ার্ডের। তারপরে ওই 13টা কোশ্চেনকে ভাগ করছে, প্রথমে 14 থেকে 17, এটা এক ধরনের ম্যাচ। এই কোশ্চেনের মানে হলো 14-এ যে একটা কথা বলা আছে, এটা কোথায় আছে, কোন প্যারাগ্রাফে, ম্যাচিং করবেন। 14-এর উত্তর হইতে পারে জি, 15-এর উত্তর হইতে পারে এ, 17-এর উত্তর হইতে পারে বি, এগুলা সিরিয়ালি আসে না। তারপরে এটার নাম দেখেন তো কি বলছে, সামারি হোক, কিন্তু এই জিনিসটা আসলে কি এক ধরনের গ্যাপ না? এই গ্যাপ, দেখেন গ্যাপ কিন্তু এর আগের প্যাসেজও পাইছে। কত পর্যন্ত হয়ে গেছে? 22। আরো লাগবে না? আরো লাগবে। এই যে কত, 23 24। ছোটবেলায় পড়ছেন না এগুলা? কি MCQ না? এখান থেকে 2টা উত্তর বের করতে হবে, এই লাইন পড়ে প্যাসেজে গিয়া যা মিলবে 2টা উত্তর বের করব। তারপরে আরো আছে 25 26, এটাও কি MCQ। তাহলে আমার কত নম্বর প্রশ্ন পর্যন্ত শেষ হলো? পেজ উল্টাইলে আপনি প্যাসেজ 3 পাবেন। প্যাসেজ 3 একটু কঠিন হয়, ওইখানে আবার 14 কোশ্চেন, শুরু হয় 27 দিয়া, শেষ হয় কত দিয়া? 40। এই প্যাসেজটা একটু কঠিন থাকে, এই প্যাসেজটা বেশ আবারও 850 800 ওয়ার্ড থাকে, প্রয়োজনে 900 পর্যন্ত চলে আসে। ভাগ করছে প্রথমে 27 থেকে 31, নাম কি দিছে? সামারি নাম দিক, কিন্তু এটা এক ধরনের গ্যাপ, এই গ্যাপটা আবার গ্যাপ। তারপরে আবার 32 থেকে 35, এটার নাম হচ্ছে যে ট্রু ফলস। ট্রু ফলস না লিখে এখানে কি লিখছে? একই জিনিস ঘুরে ফিরে। পেজ উল্টায় দেখি এখানে আবার 36 থেকে 40, এটার নাম কি, যে দেখে আসছেন ছোটবেলায়, মাল্টিপল চয়েস না, MCQ। ঠিক আছে, তাহলে সব মিলে কয়টা কোশ্চেন গেল আমাদের? 40। আমরা আসলে আহ দেখব কোন কোশ্চেন সব থেকে বেশি আসে না পরীক্ষায়। 60 ভাগ কোশ্চেন হয় ট্রু ফলস আর গ্যাপ ফিলিং দেয়া। কয় ভাগ বলেন তো? 60 ভাগ। সব মিলায় কোশ্চেন থাকে 40টা, এর মধ্যে 60 ভাগই হয় ট্রু ফলস আর গ্যাপ। যেমন দেখেন প্যাসেজ 1-এ আমার 13টা কোশ্চেন না, প্রথম 6টা কোশ্চেন কি গ্যাপ, বাকি যে কোশ্চেন গুলা সেটার নাম কি? তাহলে 13টা কোশ্চেনের 13টাই কি গ্যাপ আর ট্রু ফলস। তাহলে আমরা 40টার মধ্যে অলরেডি কটা পেয়ে গেছি? 13টা। আর 7টা পেলে তো 50% হয়ে যায়। প্যাসেজ 2-তে গিয়া দেখি আবার, না প্রথমে ট্রু ফলস আর গ্যাপ না, কিন্তু এখানে আবার গ্যাপ। কয়টা গ্যাপ আছে দেখি এখানে? 5টা। তাহলে আগে পাইছি কয়টা? সব মিলে 13টা, আর এখন কয়টা? 18টা কিন্তু হয়ে গেছে না? ঠিক আছে। পেজ উল্টায় দেখি, না ট্রু ফলস গ্যাপ নাই। পেজ উল্টায় দেখি এখানে কি আছে, ইয়াস, আবার পাইছি না? কয়টা দেখেন তো, আগে অলরেডি সব মিলে কয়টা পেয়ে গেছিলাম? 18। আর এখানে কয়টা? 18 আর 5 কয়টা হয়েছে? 23। তাও শেষ হয় নাই, আরো আছে দেখেন। 27। তাহলে বলেন 40টা কোশ্চেনের মধ্যে 27টাই কার মধ্যে চলে গেছে? এই 2টা টপিকই 60 ভাগ চলে আসছে। 27টা মানে তো 60 ভাগের বেশি, 40-এর মধ্যে না? বাকি প্যাসেজে একই স্টাইল, মানে এই 2টা দিয়ে কম করে হলেও 17 18টা কোশ্চেন আসে। এই জায়গায় আসছে 27টা, কোনো কোনো প্যাসেজে 34টা পর্যন্ত দিয়ে দিস, শুধু 2 সেট দিয়া। কোন 2 সেট? ট্রু ফলস আর gap। তাহলে এই 2টা টপিক আপনি ভালো করে বুঝবেন, এই 2টা আপনার স্ট্রেংথ থাকা চাই। তারপর আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নিবেন, তখন একটা প্যাসেজের সবগুলো সলভ করবেন না পার্ট বাই পার্ট করবেন, ওটা আপনার স্বাধীনতা। আমাদের পরামর্শ হচ্ছে, আমরা যেমন ছোটবেলায় পড়তে পড়তে চ্যাপ্টার ওয়াইজ পড়তাম না, যেমন আমরা অঙ্ক পরীক্ষায় আগে সেট অঙ্ক করতাম, তারপরে আমরা হয়তো রিয়েল নাম্বারটা পরে করতাম,
ট্রিগোনোমেট্রির একটা চ্যাপ্টার পরে করতাম, যেটা একটু সহজ লাগতো ওটা আগে করতাম। আপনি চাইলে পার্ট বাই পার্ট করতে পারেন, ওটা আপনার স্বাধীনতা। ঠিক আছে, আমরা কি করব, প্যাসেজ 1 গুলো আগে সলভ করব, তারপর 2 গুলো, তারপর 3। আর আমরা পার্ট বাই পার্ট করব। প্রথমে হলো গ্যাপ ফিলিং গুলো করব। এবার একটা মজার জিনিস জানাই, পরীক্ষার হলে জানি কয় ঘন্টা থাকে রিডিং সলভ করার জন্য? 1 ঘন্টা। 1 ঘন্টায় আমাদেরকে 3টা প্যাসেজ পড়ে সব মিলায় কোশ্চেন দিছে কয়টা? যদি আমি 23টা সঠিক করতে পারি 6 হবে, বিদেশ যাওয়া ভালো মতোই যাবে। 6.5 হলে তো আলহামদুলিল্লাহ, 6.5-এর বেশি সাধারণত লাগে না। তো টিপস, 1 নম্বর সমস্যা হচ্ছে প্যাসেজ পড়বেন নাকি কোশ্চেন পড়বেন। এই প্যাসেজে ওয়ার্ড আছে 850 থেকে 900। এতগুলা ওয়ার্ড আমরা পড়বো না। আমরা প্যাসেজ পড়বো না, এবং কোশ্চেনের উদ্দেশ্য আপনাকে প্যাসেজ পড়ানো না, কোশ্চেনের আলাদা একটা উদ্দেশ্য থাকে। টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা সেকশন 20 মিনিটের আগে সমাধান করার জন্য। কেমব্রিজ তার পরামর্শে বলছে, প্যাসেজ দেখা হেডলাইন পড়ো, একটু চেহারাটা দেখো প্যাসেজের কেমন, চেহারা দেখা কোশ্চেনের কাছে চলে যাও। আমরা পুরো প্যাসেজ কখনোই পড়বো না। আমরা কিভাবে আগাবো, একটা নিয়মে সকল আইএলটিএস কোশ্চেন কিওয়ার্ড ধরে ধরে আগাবো। বলেন যত রকমের কোশ্চেন আছে সব প্রশ্ন কয়টা নিয়মে সলভ করব? সেই নিয়মটার নাম বলেন। কোশ্চেনে যাব, কোশ্চেনের কিওয়ার্ড ধরে ধরে প্যাসেজে আসবো। এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো পরামর্শ। পুরো আইএলটিএস জুড়ে রিডিং এর জন্য এই একটাই পরামর্শ। বলেন সকল ধরনের প্রশ্ন কয়টা টেকনিকে সলভ করব? সেই টেকনিকটার নাম কি? কোশ্চেনে গিয়া কোশ্চেনের একটা ওয়ার্ড দেখব, সেই ওয়ার্ডটা প্যাসেজে গিয়া খুঁজবো আর উত্তর করব। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় আমরা অবশ্যই মনে রাখবো, সেটা হলো প্যাসেজ 1 সহজ হইলেও এখানে সব মিলে কোশ্চেন 13টা থাকে না? কিছু কোশ্চেন থাকে ব্যান্ড 4 এর জন্য, কিছু থাকে 5 এর জন্য, কিছু কোশ্চেন ডিফিকাল্ট করে দেয় 8, 9 এর জন্য। তো ওই কোশ্চেন আপনি পারবেন, বাট সময় লাগবে। এই জন্য কেমব্রিজের বইয়ে এই পরামর্শটা দেওয়া আছে, পড়েন পরামর্শটা। ইফ আ কোয়েশ্চেন ইজ টেকিং টু লং, তারপর আপনি কি করবেন, এটারে আপনি আরো 3বার পয়েন্ট ব্রেনের মধ্যে নিয়ে আনেন। পয়েন্ট ইফ আ কোয়েশ্চেন ইজ টেকিং টু লং, কয়টা পয়েন্ট মুভ, আবার পয়েন্ট ইফ আ কোয়েশ্চেন ইজ টেকিং টু লং, মুভ অন। কোনো কোয়েশ্চেন সমাধান করতে একটু বেশি সময় লাগতেছে, এটা সলভ করবেন না, সলভ না করে টাইম বাঁচায়া অন্যগুলা সলভ করবেন। আপনি টেস্ট আগে শুদ্ধ করতে পারলে তো আপনার 6 হয়েছে। কিন্তু যদি এমন হয় প্যাসেজ 1 সলভ করতে গিয়ে 40 মিনিট চলে গেল, তেরোটাই আপনি সলভ করলেন, প্যাসেজ 2 করতে গিয়া পুরোটা করতে পারছেন না, 5টা করতে পরীক্ষা শেষ, তাইলে তো আমার আর টেস্টটাই টাচ করা হলো না। তো চেষ্টা করবেন সব কোশ্চেন সলভ করতে, এতে যদি টেস্টটা হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো। বলেন সকল কোশ্চেন কয়টা নিয়মে সলভ করব? নিয়মটার নাম কি? আরেকটা মজার পরামর্শ আছে, এটা আমি অনেকদিন জানতাম না, সেই পরামর্শটা পড়েন। যে সিরিয়ালে প্যাসেজ সেই সিরিয়ালে কোশ্চেন। আবার পড়েন, বলেন যে সিরিয়ালে প্যাসেজ। স্যার এটার মানে কি? এর মানে হচ্ছে কোশ্চেন নম্বর কত এটা, প্যাসেজের প্রথম দিকে উত্তর পাবেন। ঠিক মজা না ব্যাপারটা? ঠিক একই ভাবে এটা কোশ্চেন নম্বর কত, কোন দিকে পাবেন এটা, সবার শেষ, কারণ প্রথম প্যাসেজে কোশ্চেন কটা থাকে, 13টা। এটা কত নম্বর প্রশ্ন, এর উত্তর কোথায় পাবো গিয়ে আমরা, লাস্ট। আর 1 নম্বর প্রশ্ন কোথায় পাবো, তাহলে আমি 7 নম্বর কোথায় পাবো, মাঝামাঝি। এটা একটা নর্মাল নিয়ম। আচ্ছা ঠিক আছে। সাধারণত প্যাসেজ 1-এ তো খুবই ভালোভাবে এই নিয়মটা যায়, বাকিগুলোতেও যায়, বাট নতুন সেট হইলে আবার শুরু থেকেও দেখতে হয়। বলেন খুব অর্গানাইজড ওয়েতে আইএলটিএস এর কোশ্চেন গুলো হয়। টিপসটা আবার পড়েন, বলেন যে সিরিয়ালে প্যাসেজ সেই সিরিয়ালে। আচ্ছা, আর আমরা যতগুলো কোশ্চেনই সলভ করি না কেন সবগুলোর জন্য কয়টা টেকনিক ফলো করব? টেকনিকটার নাম কি? কেমব্রিজের বই ইংলিশে এই কথাটা বলা আছে, জায়গা মতো খুঁজা ওই লাইনটা ভালো করে পড়ে আনসার করবা, পুরো প্যাসেজ পড়বা না। পড়েন লোকেট
কেয়ারফুলি রিড দ্য রেলেভেন্ট পার্ট অফ দ্য প্যাসেজ। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকটা জিনিস ছোট ছোট করে লিখে নেব স্টার চিহ্ন দিয়া। এটা স্টার, যে রিডিং এর সময় যদি আপনার কোনো কোশ্চেনে বেশি সময় লাগে আপনি মুভ অন করবেন। এটা আপনাকে প্রচুর হেল্প করবে সব সময়। আমরা ছোটবেলা থেকে এভাবে আগাইতেছি। আর এটা লিখতে পারেন, লাইনটা সুন্দর, ইফ আ কোশ্চেন ইজ টেকিং টু লং মুভ অন, বেশি সময় নিলে সামনে আগায় যান। If a question is taking too long, move on. আচ্ছা, একটা শেষ, 2 নম্বর। এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি একটা পরামর্শ। যতগুলো কোশ্চেন আছে কয়টা নিয়মে সলভ করব, সেই নিয়মটার নাম কি? এটা ইংলিশে এভাবে লেখা আছে যে লোকেট অ্যান্ড কেয়ারফুলি রিড দ্য রেলেভেন্ট পার্ট অফ দ্য প্যাসেজ, যে অতটুকু জায়গায় তুমি পড়বা যেটুকু জায়গাতে তোমার উত্তর আছে। আচ্ছা, এবার কোশ্চেনের টাইপ নাম্বার 1, বাকিটা লিখতে হবে না। টাইপ নাম্বার 1 কি? গ্যাপ ফিলিং। পরীক্ষা আসার সম্ভাবনা কত? এই কোশ্চেনের সুবিধা হচ্ছে এগুলো সাধারণত সিরিয়ালি আসে। সাধারণত ইংলিশ করেন তো, আর সিরিয়ালে আসে ইংলিশ বলেন। সিকোয়েন্সাল এর মানে আমরা বলে ফেলছি, যেখানে 1-এর উত্তর পাবো, 2-এর উত্তর নিচে পাবো, 3-এর উত্তর আরো নিচে, 4-এর উত্তর নিচে। আর যদি সেটা নোট হয় অলওয়েজ সিরিয়ালি আসে। এটার নাম কি দিছে? নোট না, সবসময় সিরিয়ালি আসে। নোট কমপ্লিশন মানে 1, তারপর 2, তারপর, হ্যাঁ উল্লেখ করা থাকবে এটা নোট নাকি এটা সামারি, এটা উল্লেখ করা থাকবে। তো এটা আমরা সব সময় সিরিয়ালি পাবো, নোট কমপ্লিশন। ওকে, নোট কমপ্লিশন অলওয়েজ সিরিয়ালি আসবে, মানে এটার পরে একটা আসতেই থাকবে। সামারি হইলে মাঝে মাঝে এদিক ওদিক হয়। এরপর এই সব গ্যাপের উত্তরে সর্বোচ্চ হয় 3টা ওয়ার্ড। এখানে বলে দেওয়া আছে কয়টা ওয়ার্ড হবে। 1 ওয়ার্ড বলছে না? মজার ব্যাপার হচ্ছে গ্যাপ ফিলিং এর প্রায় সবগুলো উত্তর, 90% উত্তর হয় হচ্ছে নাউন। 90% কি হয়? নাউন হয়। 90% হয় নাউন, অল্প 2-একটা হয় অ্যাডজেক্টিভ, খুব রেয়ার ক্ষেত্রে 2-একটা অ্যাডভার্ব, খুব রেয়ার ক্ষেত্রে ভার্ব। 90% গ্যাপ ফিলিং এর উত্তর কি হবে? নাউন হবে। আর সেই নাউন বোঝার কয়েকটা চালাকি ওয়ার্ড আছে, এটা আপনাকে প্রচুর হেল্প করবে। বলেন কিছু কিছু শব্দের পর সাধারণত নাউন বসে, এই লাইনটা মুখস্থ করবো কোন? 1 নম্বর, দা। তারপরে সাধারণত গ্যাপের মধ্যে কি বসবে? তারপরটা বলেন, এ এবং এন এর পরে কোন নাউন হবে? তারপর ইংলিশে পসেসিভ কেস আছে, যেমন মাই, আওয়ার, ইজ, দেয়ার, এরপরে কি বসে? আর বাক্যের সাবজেক্ট অবজেক্ট হিসেবেও কে বসবে? আরেকটা আছে, বলেন প্রিপোজিশন, তারপরে কি বসবে? আমি লেখার জন্য আপনাকে সময় দিব, এটা আগে আমরা মুখস্থ করে নিই চলেন। কিছু কিছু শব্দের পর সাধারণত কি বসে? 1 নম্বরটা বলেন, 2 নম্বরটা, 3 নম্বরটা। পসেসিভ কেস, পসেসিভ কেস কোনটা? ওই যেমন মাই, আওয়ার, ইজ, দেয়ার। সাকিব হইলে কি সাকিব না সাকিবস? সাকিবের, সাকিবস। আর বাক্যের সাবজেক্ট অবজেক্ট হিসেবে কে বসে? আর আরেকটা আছে কোনটা? প্রিপোজিশনের পরে অবজেক্ট বা নাউন, ভার হইলেও সেই ভার্বটা নাউন হয়ে যায়। বলেন কিছু কিছু শব্দের পরে সাধারণত কি বসে? 1 নম্বরটা কে? নাউন। 2 নম্বরটা? 3 নম্বরটা? পজিটিভ কেজের পরে কি বসবে? 4 নম্বরটা বলেন, সবার শেষে কি? দেখি আপনার মুখস্থ হয়েছে কিনা। কিছু কিছু শব্দের পর নাউন বসে, 1 নম্বরটা? 2 নম্বরটা? আন। 3 নম্বরটা? 4 নম্বর? 5 নম্বর? এইসব শব্দের পরে সাধারণত কি বসবে? দেখেন তো আপনার এখন মিলে কিনা। 1 নম্বর দা, এখানে কি বসবে? আচ্ছা, 2 নম্বর কি বসবে? 3 নম্বর আ নাম্বার অফ অফ, এরপরে দা। 5 নম্বর? 6 নম্বর? তারপরে কি বসবে?
এটা খুবই সহজ সহজ কয়েকটা নিয়ম না? দেখি স্যার এটাই তো মিলছে, অন্যটাই মিলে কিনা। হ্যাঁ দেখি না, চলেন। 1 নম্বর নাউন বসবে। 2 নম্বর ওয়াচ, ওয়াচটা একটা ভার্বের অবজেক্ট নাউন। হোয়ারের পরে, এই যে হোয়ারের পরে ভার্ব আছে, ভার্ব পড়েন। বাক্যের মধ্যে সাবজেক্ট নাই, সাবজেক্ট মানে নাউন। বলেন একটা বাক্য হতে হলে কি কি লাগে জানেন তো? সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। এই জায়গায় ভার্ব আছে কোনটা? নাই কোনটা? সাবজেক্টে নাউন বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে 21 নম্বর দেখেন, অফের পরে কি বসবে? এটা কি প্রিপোজিশনের পরে কি বসবে? নাউন। ইনফ্যাক্ট এটাও বলে দেওয়া যায় সিঙ্গুলার নাউন হবে না প্লুরাল নাউন হবে। আচ্ছা, এখানে উত্তরগুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, তারপর আমরা গ্রামার বুঝে ফেলতে পারবো। 27-এর আগে আছে না, নাউন হবে। 28-এর আগেও দেখেন অ্যান ইম্পর্টেন্ট, অ্যান আছে না, নাউন বসবে। 29 নম্বর এখানে কি দেওয়া আছে? এখানেও নাউন হবে। 30 নম্বর আছে না, নাউন বসবে। দায়ের পরে এখানেও কি বসবে? নাউন বসবে। তার মানে তো মিলেই গেল, আর গুলা দেখলেও হবে না দেখলেও হবে। যদি তারপর আমি আরেকটা দেখতে চাই, দেখি পারি কিনা আমরা ম্যাচিং করতে। 1 নম্বরটা দেখেন এখানে কি দেওয়া আছে, কি হবে গন্ত? 2 নম্বরটা নাউন হবে। 3 নম্বর নাউন হবে। 4 নম্বর দা নাউন হবে। 5 নম্বরে নাউন আছে, দা ল্যাঙ্গুয়েজ। এখানে একটা, সেই নাউন নিয়ে একটা অতিরিক্ত তথ্য বসবে। এখানে নাউন তো আছে, তারপরে নাউন কোনটা? এখন কি হইতে পারে সেটা আবার আলাদা, নাউন নিয়ে একটা তথ্য। এটা যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সেই অ্যাডজেক্টিভটা বিভিন্ন ভাবে বুঝতে পারে। ওকে, বলেন এবার আপনি এটা লিখবেন, কারণ এটা আপনার জন্য অনেক হেল্পফুল একটা টিপস না? বলেন ভাই, কিছু কিছু শব্দের পর সাধারণত কি হয়? নাউন হয়। সেই শব্দগুলো কি কি? দা, 2 নম্বরটা আন, 3 নম্বরটা পসেসিভ কেস, 4 নম্বর সাবজেক্ট অবজেক্ট। আর শেষেরটা ছোট ছোট পয়েন্ট আকারে আপনি লিখেন, কারণ বা বড় করে লিখতে পারেন, কারণ আপনি সাধারণত বাসায় গিয়ে অত নোট এগুলো পিডিএফ ফাইল খুঁজে দেখেন না। হ্যাঁ, পবিত্র ভাই কি যেন নাম আপনার? আশিক না? না, এটা লিখেন। কিছু কিছু শব্দের পর সাধারণত কি বসে? নাউন বসে। আমি সময় দিই আপনাকে। ঠিক আছে না? তাহলে বলেন, আমরা কিছু কিছু জায়গা, কিছু কিছু শব্দ দেখলে সাধারণত কি পাই এরপরে? এর মধ্যে একটা ওয়ার্ড কোনটা জানো? দা। 2 নম্বরটা কোনটা? 3 নম্বরটা হচ্ছে পসেসিভ কেস। 4 নম্বরটা, আর সবার শেষে কি যেন দেখলাম? গ্যাপ ফিলিং এর উত্তর সাধারণত কি হয়? দু একটা ক্ষেত্রে হয় অ্যাডভার্ব, আর কি হয়? ভার্ব। বিসমিল্লাহ। বলেন, আমরা যে কোশ্চেন গুলো পড়তেছি, এই কোশ্চেনে প্রথমে কোন টাইপ নিয়ে কাজ করব? গ্যাপ ফিলিং পরীক্ষা আসার সম্ভাবনা 100-তে 100, সব সময় আসছে এবং আসবে। এই কোশ্চেন সাধারণত কিভাবে আসে? সিরিয়ালি আসে। আর এসব ক্ষেত্রে হেল্প করবে হচ্ছে নাউন বের করতে পারা। কিছু কিছু শব্দ দেখলে আমরা বুঝবো নাউন বসবে। এরকম শব্দগুলোর একটা কোনটা? 2 নম্বরটা কোনটা? 3 নম্বর হলো পজিটিভ কেস কোনটা? সম্পর্ক কেস। এরপরে নাউন বসে। আর একটা কি, আরেকটা নাম বলেন তো? প্রিপোজিশনের পরেও কি বসে? নাউন বসে। ঠিক আছে, ভালো কথা। আর আমরা যে কোশ্চেন করব, যত কোশ্চেনই হোক না কেন, কয়টা টেকনিক? টেকনিকের নাম হচ্ছে কোশ্চেনে গিয়া কিওয়ার্ড ধরে প্যাসেজে খুঁজবো। এই একটা টেকনিকে আমরা সলভ করব। আর একটা মজার টিপস হচ্ছে, বলেন যে সিরিয়ালের প্যাসেজ প্রথম কোশ্চেন প্রথম দিকে, শেষের কোশ্চেন শেষের দিকে, সাধারণত এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন আমরা এটা সলভ করতে যাই না? বিসমিল্লাহ, রেডি সেটি গো। না ঠিক আছে, তাই না? আচ্ছা, আমরা এখন সলভ করি। আম, প্রথম দিন আমরা একটু স্লো করে পড়ি, পরের দিন আমরা অবশ্য, প্যাসেজের নাম হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে, সবার আগে প্যাসেজের হেডলাইনটা দেখবেন।
হেডলাইনটা দেখে একটা ধারণা তৈরি হবে। পড়েন হেডলাইনটা। কেমব্রিজের পরামর্শ হচ্ছে প্যাসেজ 1টা বিদঘুটে প্যাসেজ না নর্মাল প্যাসেজ, তার জন্য একটা দুইটা লাইন পড়ে দেখবেন। যদি অনেক কঠিন প্যাসেজ মনে হয় এটা করবেন না, না করে অন্য সহজ প্যাসেজে যাবেন। ঠিক আছে, এই দেখলাম in the first half of the 1800s London's population grew at an astonishing rate, মানে খুব বেশি কঠিন তো মনে হচ্ছে না। ঠিক আছে, তো এটা করা যায় না, কঠিন মনে হলে এটা করতাম না, না হলে অন্যটা যেতাম। মানে প্রথম 2 লাইন পড়ে একটু দেখবেন যে কেমন লাগে, এটা ইজি নাকি কঠিন। যদি এমন হইতো 2 একটা লাইন, ঠিক আছে। Charles King's latest book, To Catch a King, tells the story of the hunt of the King Charles in the Swiss weeks after his resounding defeat at the Battle of Worcester in September 1651. And what a story it is! After his father was executed by the parliamentarians in 1649, the young Charles too sacrificed one of the very principles his father had died for, and did a deal with the Scots, thereby accepting Presbyterianism as the ন্যাশনাল রিলিজন ইন রিটার্ন ফর বিং ক্রাউন কিং অফ স্কটস। না, এটা একটু কঠিন মনে হচ্ছে না? এটা বাদ দিয়ে দেখতে হবে। যদি প্রথমে থাকতো এটা করতেন না। অনেক সময় প্রথম প্যাসেজটা ইচ্ছা করে আর কঠিন দিয়ে দেয়, ঠিক আছে, সময় খাওয়ানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, যাতে মানুষ শেষ করে প্যাসেজ 3-তে যখন শুরু করে আসে 2 মিনিট, তখন আর প্যাসেজ 3 তো 1-এর মতো, ঠিক আছে, তখন তারা একদম পুরা পরীক্ষার ফিটা শেষ, তারা আবার পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, তাহলে একটু দেখবেন। এই জন্য একটা পরামর্শ এটা কেমব্রিজে, যে তুমি কোশ্চেন একটু চোখ বুলাও, প্যাসেজটা 1 মিনিটে চোখ বুলিয়ে দেখো কেমন। ঠিক আছে, লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এখন দেখবেন কয় সেট কোশ্চেন আছে। এক সেট হচ্ছে গ্যাপ, আরেক সেট হচ্ছে ট্রু ফলস। যেটা আপনি ভালো পারেন ওটা করবেন। সাধারণত গ্যাপ ফিলটা সহজ, কারণ আমরা কিন্ডারগার্টেন স্কুলে ছোটবেলায় এইভাবে পড়তে পড়তে অভ্যস্ত। এখানে গাড়ি আইকা দিত, 1 নম্বর ছবি দিয়া সি আর এ লিখা দিত, আর আমাকে লিখতে হতো একটা লেটার। এখন না, ছোটবেলা থেকে আমরা গ্যাপ ফিল করতে অভ্যস্ত। ইনস্ট্রাকশনটা পড়ে নেব, দেখি, পড়েন ইনস্ট্রাকশন কি। নোট মানে হচ্ছে আমরা ক্লাসে নোট করি না, নোট করার সময় কি আমরা দাড়ি কমা সব লিখি? নোট মানে হলো ছোট ছোট লাইন, মেন মেন পয়েন্ট। তারপরে বলেন চুজ ওয়ান ওয়ার্ড অনলি, কই থেকে নিব আমরা? প্রত্যেকটা উত্তরের জন্য একটা করে ওয়ার্ড নেব, আর এই ওয়ার্ডটা আমার ব্রেন থেকে না, সব সময় কই থেকে আসব? প্যাসেজে যদি কাউ থাকে আমি কাউই লিখবো, আমি সিনোনিম দিব না, যা আছে তাই। প্যাসেজে স্মার্ট থাকলে স্মার্টই দিব, আমি সিনোনিম দিব না, কারণ ওটা বলছে, ইনস্ট্রাকশনই বলছে, কই থেকে নিবা। আর উত্তরগুলো আবার লেখার জন্য একটা আনসার শিট দিব, ওএমআর শিট। সেই ওএমআর শিটের বক্সের মধ্যে উত্তরগুলো লিখব। হেডলাইন আপনাকে সব সময় হেল্প করবে। বলেন এই হেডলাইনটা পড়েন। তাহলে সবগুলো তথ্য কাকে নিয়ে দেওয়া? এরপর প্রথম হেডিংটা দেখব, প্রবলেমে নিয়ে কয়টা কথা বলছে। ঠিক আছে, তার মানে এই পার্টটা হচ্ছে প্রবলেম। এবার প্রথম প্রবলেমে বলছে দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 and 1850। রিডিং যখন পড়বো আমরা পার্ট বাই পার্ট পড়বো, পড়ার একটা স্টাইল আছে। আপনি নিজে 3বার পড়েন তো দেখেন তো কিরকম মিনিং করা যায়। পুরোটা পড়েন। দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 and 1850। আর 2বার পড়েন। দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 and 1850। আর কিভাবে যেন পড়তে হয়, রিডিং পড়ার একটা স্টাইল আছে, একটা ধরন আছে। কয়েকটা শব্দ একসাথে পড়তে হয়। স্যার কয়টা শব্দ পড়তে হয়? আপনি যখন রিডিং পড়বেন, দা, এখানে একটা ওয়ার্ড বসবে, পাশে কি দেওয়া আছে? ভার্ব কোন জায়গায়? ইনক্রিজ না, এই 3টা একসাথে সাবজেক্ট, ভার্ব আছে কিনা? এতটুকু পড়লে একটা অর্থ হয়েছে না? সাবজেক্ট আর ভার্ব একসাথে পড়ছেন। এরপর আলাদা করে কোনটা পড়ছেন? কারণ এটা একটা অ্যাডভার্ব। তারপর সময় আছে না, সময়টা একসাথে পড়বেন। এই পার্টটা আপনাকে অনেক পরিমাণে হেল্প করবে বড় বড় প্যাসেজের মিনিং বুঝতে। তার কি হেল্প করবে বলেন? রিডিং পড়ার একটা কিছু কিছু ওয়ার্ড একটা পার্ট একসাথে, যেমন সময়।
সময় যদি একটা দুইটা ওয়ার্ড দিয়ে বুঝায় তাহলে কিভাবে পড়বেন? ওই দুইটা ওয়ার্ড একসাথে। আবার যদি কয়টা ওয়ার্ড দিয়ে বুঝায় তাও কিভাবে পড়বেন? বেসিক স্ট্রাকচার হচ্ছে, বলেন, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। যদি বাক্যের স্ট্রাকচার এমন হয়, কেমন হয় গন্ধ, তাহলে কয়টা একসাথে পড়তে হয়? তাহলে মিনিং হয়ে যাবে। আবার যদি বাক্যের ভার্ব এরকম থাকে, কোন সাবজেক্ট আর ভার্ব, তাহলে কয়টা পড়তে হয়? ওই দুটো পড়লেই মিনিং হয়ে যায়। আর যদি বাক্যের ভার্বটা হয় লিঙ্কিং ভার্ব, কোন ভার্ব? কেমন ভার্ব দেখুন তো, বি, বিকাম, গেট, সিম, রিমেন, অ্যাপিয়ার, স্টে, ফিল, স্ট্যান্ড। তখন পড়ার সময় সাবজেক্ট, ভার্ব আর কোন পর্যন্ত পড়তে হয়? ওই পর্যন্ত না পড়লে অর্থ আসবে না। কেমন? এই যে দেখেন, চুপ্পু আস, থেমে থাকেন, অর্থ হয় নাই তো। কোন পর্যন্ত পড়তে হবে? এরকম মিথিলা ইজ হয় না, কোন পর্যন্ত পড়তে হবে? একটার পর্যন্ত না পড়লে হবে না। সাবজেক্ট পড়েন শি, ভার্ব পড়েন মেড, পিপল পর্যন্ত পেরা থেমা যান, অর্থ হয় নাই কা? কোন পর্যন্ত পড়তে হবে? তাইলে যতটুকু না পড়লে অর্থ হয় না, ওই বাকি অংশটার নাম কি? সেটা একটা নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, যা ইচ্ছা তা হোক, ওই পর্যন্ত টাইনা পড়তে হইব। ঠিক আছে? আচ্ছা, আবার বলেন, রিডিং পড়ার একটা কিছু কিছু ওয়ার্ড একটা পার্ট একটানে পড়বেন। যেমন সময়। সময় যদি দুইটা ওয়ার্ড দিয়া বুঝায়, কিভাবে পড়বেন? আবার যদি কয়টা ওয়ার্ড দিয়া বুঝায়, তাও কিভাবে পড়বেন? বেসিক স্ট্রাকচারটা বলেন। সাবজেক্ট, ভার্ব, যে বাক্যের অবজেক্ট থাকে কতটুকু পর্যন্ত পড়তে হবে? আপনি থামলে হয় না, শি হ্যাজ না, কোন পর্যন্ত পড়বেন? তাহলে আমাদের যে বাক্য, এখানে আমরা সাবজেক্ট আর ভার্ব পড়ি, দেখেন একটা অর্থ হবে কোন তো, দা ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ, কিছু একটা অর্থ হয়েছে না? বাড়ছে। তারপর অ্যাডভার্বটা পড়েন, তারপর কোনটা পড়বেন? সময়। এবার ভেঙে ভেঙে ভাবে পড়েন তো একবার। দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 and 1850। আমরা কত নম্বর প্রশ্ন সলভ করতেছি? প্যাসেজের কোন দিকে পাবো? কিন্তু আমরা যে খুঁজবো একটা নিয়মে, কিওয়ার্ড ধরে ধরে, এই জায়গা থেকে কিছু ওয়ার্ড মনে রাখবো। একটা ওয়ার্ড মনে রাখবো, লন্ডন। এর চেয়ে ভালো ওয়ার্ড হলো 1800 থেকে 1850। চোখের মধ্যে বেশি ধরবে কোনটা? এই ওয়ার্ডটা যে জায়গায় আছে, আর যে জায়গায় বেড়ে যাওয়ার কোনো কথা আছে, লন্ডনের কিছু একটা কথা আছে, র্যাপিডের কথা আছে, ওই জায়গাটাই আমাদের টার্গেট লাইন। ওই লাইনটাই কেয়ারফুলি পড়ে উত্তর করবো, শুধু সারা প্যাসেজ না। তাহলে দেখি আমরা 1 নম্বর উত্তরের জন্য কোন দিকে যাব জানো? দেখি আমরা পাই কিনা। ইন দা ফার্স্ট হাফ অফ দি 1800, হ্যাঁ 1800 সাল পাইছি। লন্ডন পপুলেশন, হ্যাঁ লন্ডনের কিছু একটাও পেয়ে গেছি। বেড়ে যাওয়া, গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টোনিশিং রেট। আর পড়ার দরকার তো নাই, এতটুকু পড়লেই তো আমার উত্তর হয়ে গেল। লন্ডনের কিছু একটা অনেক পরিমাণে বেড়ে গেছিল, তাই না? ঠিক আছে, 3বার পড়েন, পার্ট বাই পার্ট পড়বেন, পড়েন। In the first half of the 1800s, London's population grew at an astonishing rate. আর 2বার পড়েন, পড়েন। In the first half of the 1800s, London's population grew at an astonishing rate. In the first half of the 1800s, London's population grew at an astonishing rate. পড়ার একটা স্টাইল আছে না? সময় যদি একটা ওয়ার্ড দিয়া বুঝায় একটা ওয়ার্ড, যদি 5টা ওয়ার্ড দিয়ে বুঝায় একসাথে। আমরা একটা না কতটুকু পড়বো? এই পর্যন্ত একসাথে পড়ছেন। ইন দ্য ফার্স্ট হাফ অফ দি 1800s। এখন দেখেন, ইংলিশে একটা ছোটখাটো জিনিস আছে। ছোটবেলায় আমরা একক, দশক, শতক, তারপরে জন্য কি সহস্র পড়তাম না? শূন্য, শূন্যের পরে এস আছে না? কয়টা শূন্যের পরে এস? 2টা শূন্যের পরে এস মানে 100 বছর। আর একটা শূন্যের পরে এস মানে কয় বছর? তাহলে এখানে 1800 সালের পরে এস দেওয়ার অর্থ কি 1800 নাকি 1800 থেকে 1899? কয় বছর? 100 বছরকে যদি 2 ভাগে ভাগ করেন, 50, আবার 50। প্রথম 50 মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1800 থেকে 1850। আর পরের হাফ মানে 1851 থেকে একেবারে 1899। আমাদের কোশ্চেনে কি বলছে? প্রথম 50 বলছে না? এটারে প্যারাফ্রেজ কইরা ঘুরে কি বলছে?
মানে একটু ঘুরে বলছে না কথাটারে, কথাটা মিলছে না আমাদের? তাইলে এতটুকু আবার একসাথে পড়েন, বলেন ইন দা ফার্স্ট হাফ অফ দি 1800, 1800 সালের প্রথম 50 বছরে। ঠিক আছে, এবার আমরা বাক্যটা পড়বো। সাবজেক্ট পড়েন, ভার পড়েন। এই দুটো একসাথে পড়লেই তো মিনিং হয়ে গেছে না? বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া ইংলিশ কি? এটাকে ঘুরে কি বলছে? বেড়ে গেছে। এবার এক থেকে কতটুকু টাইনা পড়বেন? এক থেকে নাউন পর্যন্ত টেনে পড়বেন। একদম প্রিপোজিশনকে কতটুকু পর্যন্ত পড়তে হয়? নাউন পর্যন্ত। প্রিপোজিশন মানে কি ভাই বলেন তো? তার প্রিপোজিশন মানে কি আমি জানি না। কোনো সমস্যা নাই, আমি শিখাই দিচ্ছি আপনাকে। প্রিপোজিশন পড়ার একটা স্টাইল আছে। দেখি স্যার, প্রিপোজিশন পড়ার আবার কি স্টাইল না? ঠিক আছে, প্রিপোজিশন এটাই তো মনে হচ্ছে না? ঠিক আছে, ইয়াস, বলেন। প্রি মানি কন, পজিশন মানি কন। প্রিপোজিশন মানে কি? অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন প্রোনাউনের, আর রিডিং পড়ার সময় প্রিপোজিশনকে কতটুকু পর্যন্ত টাইনা করতে হবে, এটা একটা প্রিপোজিশন পাওয়ার বা পড়ার একটা বৈশিষ্ট্য, একটা ধাঁচ। ঠিক আছে, আমাকে বিলকিস উত্তর দিতে পারছেন, মলি উত্তর দিতে পারছেন, ভালো। প্রিপোজিশনকে কতটুকু পর্যন্ত টেনে পড়তে হবে? কেন? কারণ প্রি মানি কন, পজিশন মানি, প্রিপোজিশন কার আগে বসে? তাহলে প্রিপোজিশনকে নাউন পর্যন্ত বা প্রোনাউন পর্যন্ত টেনে পড়তে হবে। তাহলে আমাদের এই লাইনে এই জায়গায় একটা প্রিপোজিশন আছে না? কোন পর্যন্ত টাইনা পড়তে হবে? শেষ নাউন কোনটা? নাউন বলেন। রেড। সেই রেড পর্যন্ত এক টানে পড়তে হবে। এই যে আমি ভাগ করে দিছি না, এই ভাগ ভাগ করে পড়েন, বলেন। ইন দ্য ফার্স্ট হাফ অফ দি 1800s, তারপরে পড়েন লন্ডনস পপুলেশন গ্রু, তারপরে পড়েন অ্যাট অ্যান অ্যাস্টনিশিং রেট। তুলনামূলক মিনিং বের করা সহজ না এই জায়গাতে? আবার একটু ট্রাই করে দেখান তো। ইন দ্য ফার্স্ট হাফ অফ দি 1800s, তারপর লন্ডনস পপুলেশন গ্রু, এরপর 1800 সালের প্রথমার্ধে লন্ডনের জনগণ বেড়ে গেছে। এটা ইংলিশটা করেন তো। কিভাবে পারছে? একটা অ্যাস্টনিশিং রেট কে কোশ্চেনের মধ্যে কোন শব্দ দিয়ে বুঝাইছে? তার মানে আমরা তো টার্গেট লাইনে আছি এবং কথা তো মিলছে। এবার কোশ্চেনটা পড়া উত্তর করবেন, বলেন কোশ্চেনটা পড়েন। দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন এবং at। এবার লাইনটা পড়েন তো। ইন দ্য ফার্স্ট অফ দি 1800s, লন্ডনস পপুলেশন গ্রু অ্যাট অ্যান অ্যাস্টনিশিং রেট। আশা করি উত্তর আপনি পারবেন। একটা ওয়ার্ড হবে, কয়টা ওয়ার্ড বলেন তো? কোনটা হইতে পারে? কে কে পারছেন? ভাই বলেন তো কোনটা বাড়ছে? লন্ডনের কি বাড়ছে বলেন তো? বলেন, এখানে বলেন লন্ডন পপুলেশন, ঘুরায় বলেন দা পপুলেশন অফ লন্ডন। একই তো কথা, একই না স্টাইলটা? এই যে এরকম বলেন, ঘুরায় বলেন দা পাওয়ার অফ স্যান্ডি। এটা ঘুরায় বলেন পবিত্র ভাই, লন্ডন পপুলেশনকে ঘুরায় বলেন দা পপুলেশন অফ লন্ডন। এক কথা না? ঠিক আছে। আমাদের প্যাসেজের মধ্যে লেখা আছে লন্ডনস পপুলেশন, আর কোশ্চেনে কি দেওয়া আছে? দ্য পপুলেশন অফ লন্ডন। এই যে একটা কোশ্চেন আমরা পারছি, এই এক কোশ্চেনের উত্তর আমরা এখন উত্তরপত্রে গিয়া লিখব। দেখব উত্তরপত্রটা কেমন হয়, একটু ছবি দেখাই আপনারে। এই হচ্ছে উত্তরপত্র। এখানে আপনার নাম লিখবেন। কত নম্বর প্রশ্নের উত্তর করে ফেলছে? একের উত্তর কি ছিল? এই জায়গায় কলম দিয়া পপুলেশন লিখে ফেলবো। এই জায়গাটা কি অনেক বড়? অনেক বড় তো না? অনেক বড় তো না, তাই না? পপুলেশন লেখার জায়গা আছে না? এই জায়গাগুলো, ঘরগুলো এত ছোট কেন? কারণ এটা রাইটিং পরীক্ষা না। কি পরীক্ষা? রিডিং পড়ে বুঝছি কিনা ABCD ট্রু ফলস আর একটা দুটো ওয়ার্ড দিয়ে লিখতে হয়, এই জন্য ছোট ছোট। আচ্ছা ঠিক আছে। আর
এই পপুলেশন শব্দটা আপনি বড় হাতের লিখবেন না ছোট হাতের লিখবেন, এটা সম্পূর্ণই আপনার স্বাধীনতা। এই জন্য একটা জিনিস ক্যান্ডিডেটদেরকে আমি মুখস্থ করায় ফেলাই, পড়েন, স্পেলিং ইজ ইম্পর্টেন্ট, ক্যাপিটালাইজেশন ইজ নট। আবার বুঝেন, বলেন, স্পেলিং ঠিক থাকলেই হইছে, কোনটা ইম্পর্টেন্ট না? আপনি বড় হাতে লিখলেও হবে, ছোট হাতে লিখলেও হবে। এবার আপনাকে আমি একটা সহজ কোশ্চেন করি, বলেন তো আপনি উত্তর কই থেকে নিছেন? প্যাসেজের মধ্যে শব্দটা কিভাবে দেওয়া আছে? ছোট হাতের না? এভাবে দিলেও হবে। যদি আপনি চিন্তা করেন আমি পি বড় হাতে দেবো, বাকিগুলো ছোট হাতে দেব, হবে, সবগুলা ক্যাপিটাল হবে, কিন্তু আপনি যেইভাবে লিখতে অভ্যস্ত এইভাবে লিখবেন। আমরা কোন ভাবে লিখতে, প্রথমটা বড় হাতের বাকিগুলো ছোট হাতের না? না, সমস্যা নেই। আপনি যদি অন্যভাবে লিখতে অভ্যস্ত হন ওইভাবে লেখেন, সমস্যা নেই। শুধুমাত্র কোনটা ঠিক থাকলেই হইব, সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে লেখে হবে, বলেন। না, আমাদের 9-10-এ শ্রেণী হইতো না, আর আমাদের এখানে বলছে কই থেকে নিতে হবে, প্যাসেজে পপুলেশন, আমি ঠিক পপুলেশনে লিখবো, কোনো এস বাই এস এ দিব না, জাস্ট সরাসরি, জাস্ট সরাসরি প্যাসেজ থেকে নেব। আচ্ছা, এবার একটা মজার জিনিস করতে হবে। আমরা কত নম্বর প্রশ্নের উত্তর করছি? একের উত্তরটা, যেই ওয়ার্ড অবশ্যই এক্সাম হলে বাসায় যখনই পরীক্ষা দিবেন এক উপরে লিখে নেবেন। এটা আপনাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এখন যে দুইয়ের উত্তর করবেন, দুইয়ের উত্তরের জন্য যাতে পপুলেশন ওয়ার্ডটা পড়তে না হয় নিচে, পরীক্ষার হলেও সেম, এটা আপনাকে প্রচুর হেল্প করবে এই টাইম ম্যানেজমেন্টে। ইনফ্যাক্ট কলম দিয়ে, এখন তো সব কলম না, যদি অন্য কোনো কোশ্চেন করতে গিয়া, এটা তো গ্যাপ করতেছি, নতুন সেট করতে গিয়া যদি মনে হয় লন্ডন পপুলেশন জানি কই পড়ে আসছি, তো হঠাৎ করে চিহ্ন থাকলে বোঝা যাবো, ঠিক আছে, এটা প্রচুর হেল্প করে। কারণ কোশ্চেন থাকে 13টা, প্যারাগ্রাফ থাকে সেই তুলনায় কম, প্যারাগ্রাফ থাকে 7টা, 8টা, 6টা, তার মানে একটা প্যারাগ্রাফ দুইবার বসে, তিনবার, এক একটা প্যারাগ্রাফ থেকে 3টা 4টা করে উত্তর আসে, একটা কোশ্চেন শেষ। এবার আমরা 2 নম্বর কোশ্চেনে যাব। 2 নম্বর কোশ্চেনের উপরে হেডলাইন কি? সমাধান। এখন দুইয়ের উত্তর, একের উত্তরের থেকে নিচে একটা লাইন আছে না, একটু নিচে হবে, প্রপোজ সলিউশন দিয়া প্রথমে কোন ওয়ার্ডটা দেওয়া আছে? এই চার্লস পিয়ারসন ওয়ার্ডটা দুইয়ে আছে না? আছে কোন জায়গায় আগে না? এই ওয়ার্ডটা একটা নাম না, চোখের মধ্যে সহজে ধরা পড়ে, এই জন্য এই নামটা পড়ে নিলেন, ঠিক আছে? তাহলে এটা জাস্ট ছোট্ট করে এতটুকু ওয়ার্ড আমরা পড়ে নেব, কারণ আমি তো আর পুরো প্যাসেজ পড়বো না, জাস্ট এই যে চার্লস পিয়ারসন, এটা আমাকে কোন নম্বর প্রশ্নের উত্তর পাইতে সাহায্য করবে? হ্যাঁ, না, ঠিক আছে। আর সলিসিটার সাজেস্টেড বিল্ডিং আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এবার 2 নম্বরটা পড়বো, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দা, তাই না? ঠিক আছে। নেন লাইনটা 3বার পড়েন, ঠিক আছে। Building the railway would make it possible to move people to better housing in the. Building the railway would make it possible to move people to better housing in the. পবিত্র ভাই লাইনটা পড়েন তো, বিল্ডিং দা, বই নাই, কোনো সমস্যা নেই, দেখে দেখে পড়েন, এটা কেমব্রিজের বই, ঠিক আছে, হ্যাঁ, 17 ইন দা, না? ইয়েস, মাশাআল্লাহ। এখন পড়ার একটা স্টাইল আছে না, ভার্বের আগ পর্যন্ত পড়েন তো, এটাই হলো আমার নাউন ফ্রেজ বা সাবজেক্ট, এটা একসাথে পড়তে হবে, এটা থামবো না, বিল্ডিং পড়ে থামান নাই, বিল্ডিং দা রেলওয়ে, এই পুরো ব্যাপারটা এবার ভার পড়বেন, উড মেক ইট পসিবল। আচ্ছা, আপনি যদি মেক বইরা থাইমা যান, দেখেন তো অর্থ হয় কিনা, বিল্ডিং দা রেলওয়ে উড মেক ইট, অর্থ হয় নাই, কোন পর্যন্ত পড়তে হয়েছে? তাহলে এটা কমপ্লিমেন্ট, এতটুকু পড়লে একটা অর্থ হয়েছে, and building the railway would make it possible। এই যে আমার যে সাবজেক্টটা শুরু হয়েছে আইনজি দিয়া না, আইনজি আলা জিনিস যদি সাবজেক্টের কাজ করে, এর একটা নাম আছে, জিরান্ড, বলেন, আইএনজি ফর্ম অফ ভার্ব কিন্তু কি আকারে কাজ করে? সাবজেক্ট আকারে অথবা object। একটা ওয়ার্ড হলে জিরান্ড, একটা ওয়ার্ডের সাথে আরো কিছু ওয়ার্ড হলে জিরান্ড ফ্রেজ, ওটা একসাথে পড়তে হবে, বিল্ডিং দিয়ে থামন যাবো না, বিল্ডিং দিয়ে রেলওয়ে একটা ইউনিট।
কি যেন ভাইয়ের নাম? আশিক। এটা আপনি পড়েন পড়েন। আইএনজি ফর্ম অফ ভার্ব কি আকারে কাজ করে? সাবজেক্ট বা আরেকটা গ্রামার অনেক হেল্প করবে। জিরান সবসময় সিঙ্গুলার। বলেন জিরান ইজ কনসিডার্ড সিঙ্গুলার। জিরানকে সিঙ্গুলার ভাবা হয়। এটা একটা ইংলিশ গ্রামার। সিঙ্গুলার হইলে পবিত্র ভাই আর হয় না ইজ হয়। সিঙ্গুলার হইলে ভার্ব হইলে ইজ হয়। আর প্লুরাল হইলে আর হয়। সিঙ্গুলার হইলে ওয়াজ না ওয়ার। সিঙ্গুলার হইলে সাধারণ নিয়মে পাস। হ্যাভ হ্যাজ এর বেলায় সিঙ্গুলার হইলে কোনটা হয়? হ্যাজ হয়। ঠিক আছে, দেখি আমরা একটা দুইটা জিরান দেখি। বলেন একটা ওয়ার্ড হইলে জিরান, একাধিক ওয়ার্ড হইলে জিরান ফ্রেজ। পড়েন, বলেন আমার নাউন সাবজেক্ট কোনটা? ভার্ব হলো ইজ আর বাকিটা কমপ্লিমেন্ট। আর এটা পড়েন, ভার্ব কোনটা? ইজ না? খারাপ আইডিয়া না। কোনটা খারাপ আইডিয়া না বলতে পারবেন? ওয়ার্কিং নাকি ওয়ার্কিং ফ্রম হোম? একসাথে না পড়লে তো অর্থ ক্লিয়ার আসতেছে না। এই পর্যন্ত একটা না পড়বেন। জিরান ফ্রেজ একটা ইউনিট, এক একটা ইউনিট এক একটা পার্ট একসাথে পড়তে হয়, পড়ার একটা স্টাইল। তাই আমাদের এই জায়গায় তো সেম কাহিনীগণ। বিল্ডিং দা একসাথে পড়ছি, রেল বানানো ভার্ব পড়ব, উড মেক ইট অর্থ হয় নাই, কোন পর্যন্ত পড়তে হয়েছে? বিল্ডিং রেল বানাইলে সম্ভব হবে। সম্ভব ইংলিশ বলেন। এই পসিবল বলতে অ্যাডজেক্টিভ, এটাকে ব্যাখ্যা করেন কি সম্ভব? হ্যাঁ পড়লাম, টু মুভ পিপল, এতটুকু পড়লেও একটা অর্থ হয়েছে। তারপর আবার টু দিয়া কোন পর্যন্ত পড়বো? পবিত্র ভাই কর্নারে আপনার নাম যেন কি? শাকিল। আপনার নাম যেন কি? আশিক ভাই। বলেন তো টু থেকে আমি হাউজিং এ গিয়া থাইমা গেলাম কেন? কারণ টু রে, টু একটা প্রিপোজিশন না? প্রিপোজিশনটা কোন পর্যন্ত টেনে পড়তে হয়? না। আবার ইন আছে না? ইন রেও কোন পর্যন্ত টাইনা পড়তে হইব? হ্যাঁ, এবার টেনে টেনে পড়েন। বলেন বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য। বিগিনার হিসেবে পার্ট বাই পার্ট পড়বেন, কিন্তু থামবেন না, একটু টোন চেঞ্জ করবেন, হালকা একটু টোনের চেঞ্জ, ব্রেনের চেঞ্জ থেকে। বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য। তাহলে আমরা এখন মিনিং বুঝলাম। পবিত্র ভাই বানানো ইংরেজি বলেন তো। বিল্ডিং কি বানানো? সম্ভব করবে। রেল বানায়া কি করবে গণ? সরায়া নেবে। কারে সরাবে বলছে? এই যে মানুষকে কোন জায়গায় সরায় নেবে? নতুন বাড়িতে সরায় নেবে। আর নতুন বাড়ি নিয়ে তথ্য দেওয়া আছে, নতুন বাড়ি কোন জায়গায়? ইন্দা। দেখি আমরা দেখবো নতুন বাড়ি কোন জায়গায় বানাইছে, কামরাঙ্গীরচরে বানাইছে না গোপালগঞ্জে, আমরা খুঁজবো। বলেন ভাই আমি কি সব পড়বো? আমার জন্য আগে একটা কিওয়ার্ড আছে, কোনটা? চোখের মধ্যে ধরা পড়ার কথা না? আচ্ছা দেখি একটু। চার্লস পিয়ারসন, রয়্যাল কমিশন, সিটি, ক্রসিং দ্য রেলওয়ে। আচ্ছা চার্লস পিয়ারসন। বলেন ভাই এই জিনিসটাই টিচার কেমব্রিজে টেস্ট করে, যে আপনি এই অংশটা বাদ দিয়া আপনার মধ্যে স্ক্যান করার অ্যাবিলিটি তৈরি হয়েছে কিনা। আইএলস মানি পরীক্ষা মানি পুরো প্যাসেজ পড়ানো না। আপনারা বিদেশ যাবেন, গবেষণা করবেন, পড়াশোনা করবেন, অনলাইনে আপনার থিসিস পেপার লিখতে গিয়ে একটা জিনিস সার্চ দিলেন, 1 লাখ ওয়ার্ড বের হইলো ওটা দিয়া। এর মধ্যে আপনার যেগুলো জরুরি ওগুলো স্ক্যান করে বের করতে পারেন কিনা, এটা যোগ্যতা স্ক্যান। দ্রুত পড়ে এই আর্টিকেল আমার লাগবে না, হালকা 2 1 লাইন পড়া, যে দ্রুত পড়ার অ্যাবিলিটি তৈরি হয়েছে কিনা। কিছু স্কিল টেস্ট করে, এর মধ্যে একটা স্কিলের নাম হলো স্ক্যান। কি নাম বলেন তো? এই যে স্ক্যান করা, যে আমরা এই ওয়ার্ডটা খুঁজলাম। এখন চার্লস পিয়ারসন পাইলেই তো হবো না, আমরা দেখবো মানুষকে ভালো হাউজিং এ নিয়ে যাওয়া, আর হাউজিংটা কোন জায়গায়। চলেন তাইলে আমরা দেখি। অ্যামাংস দ্য চার্লস পিয়ারসন হু ওয়ার্কড অ্যাজ এ সলিসিটর, এটা ছিল। হি স বোথ দ্য সোশ্যাল এন্ড ইকোনমিক অ্যাডভান্টেজ ইন বিল্ডিং এন্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। হ্যাঁ একটা ওয়ার্ড পাইছি, একটা ওয়ার্ড পাইছি না? আচ্ছা, দ্যাট উড থিঙ্ক ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন টুগেদার এন্ড ক্লিয়ার লন্ডন স্লামস এট দ্য সেম টাইম। আমরা তো এখনো বলেন তো আমাদের দুঃখজনক কোনটা পাই নাই কেন? দেখি পাই কিনা। হিস আইডিয়া ওয়াজ টু রিলোকেট পোর ওয়ার্কার্স। হ্যাঁ পাইছি। সরাইয়া দাও, মুভ মুভ করা, বলেন রিলোকেট। জায়গা মতো আসছি মনে হয় না? তাহলে এই লাইনটা কেয়ারফুলি পড়বো। হিস আইডিয়া ওয়াজ টু রিলোকেট দ্য পোর ওয়ার্কার্স হু লিভড ইন দি ইনার সিটি স্লামস টু নিউলি কনস্ট্রাক্টেড সাবাবস। আর লাগবে না, এই পর্যন্ত পড়া আমাদের উত্তর হয়ে যাবে।
আগে আপনি এটা দুইবার পড়েন, তারপরে দেখি আমরা পার্ট বাই পার্ট পড়তে পারি কিনা। His idea was to relocate the poor workers who lived in the inner city slums to newly constructed suburbs. হ্যাঁ, ঠিক আছে, আরেকবার পড়েন। His idea was to relocate the poor workers who lived in the inner city slums to newly constructed suburbs. স্যার আপনি এই লাইন পড়লেন কেন? কারণ আমার দরকার হচ্ছে মানুষকে সরায় নেওয়া, টু মুভ পিপল। এই যে মুভকে ঘুরে কি দেওয়া আছে, আর পিপলকে তো ওয়ার্কার, ওয়ার্কার মানে তো পিপল, ওয়ার্কার পিপলের মধ্যে পড়ে তো। তাহলে আমরা আমাদের জায়গা মতো লাইনে আসছি। এখন আমরা যখন পড়বো, পড়ার একটা মেথড আছে। ভার্ব কোনটা? সাবজেক্ট পার্ট একসাথে পড়ে নেব। ভার্ব যদি পড়েন ওয়াজ, অর্থ কিন্তু হয় নাই কা। এই ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব, তাহলে আপনাকে কমপ্লিমেন্ট পড়তে হবে। হিজ আইডিয়া ওয়াজ অর্থ হয় না, আর কি পড়তে হবে? টু রিলোকেট দ্য পোর। হ্যাঁ, হালকা পাতলা অর্থ হয়েছে। আচ্ছা, অর্থ হয়েছে না কিছুটা? আচ্ছা, এই পার্টটার নাম হলো কমপ্লিমেন্ট। এতটুকু আবার একসাথে পড়েন। হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট দ্য পোর ওয়ার্কার। এখন ওয়ার্কার একটা নাউন, সেই নাউন নিয়ে একটা তথ্য দিল, একটা ক্লজ দিছে, পিপল ক্লজ। ক্লজ মানে আরেকটা বাক্য। এই যে হু থেকে শুরু করে যতটুকু পর্যন্ত শেষ হয়েছে ওটা পড়বো। পড়েন, হু লিভড ইন দি ইনার সিটি স্লামস, এই পর্যন্ত একসাথে পড়ছেন। বলেন তো, এই যে হু লিভড ইন দি ইনার সিটি স্লামস কারে বড় করছে, কারে বড় করছে? ওয়ার্কারে নিয়ে একটা তথ্য দিছে, এই পর্যন্ত একসাথে নেন। এ পর্যন্ত আবার একসাথে পড়েন, বলেন, হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট দ্য পোর ওয়ার্কার্স হু লিভড ইন দি ইনার সিটি স্লামস। যদি এটাকেও ভেঙে ভেঙে পড়েন, একটা না কতটুকু পড়া যায়? এরপরে কোনটা পড়া যায়? হ্যাঁ, যারা শহরের বস্তিতে থাকতো এদেরকে সরায় নেওয়া, গরিব দুঃখী মানুষদেরকে অন্য জায়গায় সরায় নেওয়া। তারপর টু থেকে কোন পর্যন্ত পড়তে হবে, কে কে বলতে পারবেন? নাউন পর্যন্ত বলেন। টু নিউলি কনস্ট্রাক্টেড সাবাবস, নতুন করে যে উপশহর বানাইছে সেখানে। Yes. এবার আপনি লাস্ট বারে পার্ট বাই পার্ট পড়েন। His idea was to relocate the poor workers who lived in the inner city slums to newly constructed suburbs. তাহলে পবিত্র ভাই, তার আইডিয়া কি ছিল? মানুষগুলোকে চাঁদে নিয়ে যাওয়া না, সরাই নেওয়া। না, সরাই নেওয়া ইংরেজি জানো কি? কাকে? পোর ওয়ার্কারের পরিচয় দেন। এখানে নতুন ওয়ার্ড শেখার মতো কোনটা আছে? রিলোকেট। রিলোকেট মানে হচ্ছে মুভ, না জানলে শিখে নেবেন বা সাথে সাথে লিখে নেবেন। আর একটা ওয়ার্ড আছে স্লামস, বস্তি। শহরের ভিতরে ইংলিশ কোনটা? আভ্যন্তরীণ বস্তির মানুষগুলোকে অন্য জায়গায় সরাই নাও। আর টু থেকে কোন পর্যন্ত পড়বেন? নিউলি কনস্ট্রাক্টেড, নতুন করে বানানো মানে নতুন ঘর বাড়ি কোন জায়গায় বানাইছে? সাবাব মানে লেখেন উপশহর। পবিত্র ভাই আপনি লিখে নেন, সাবাবস মানে হলো উপশহর। যার যার জানা আছে তার সাথে তো জানাই আছে। আমাকে উত্তর দিতে পারছেন হচ্ছে পবিত্র মলি, তারপরে বিলকিস আর হচ্ছে স্মৃতি। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের জন্য দোয়া রইল। না, ঠিক আছে, তসবি দিয়ে দিয়েছি। ঠিক আছে, না, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। কারণ এই জুমের মধ্যে দোয়া এটা নাই, ঠিক আছে। আর দোয়া এতে তসবি আছে, ঠিক আছে। আচ্ছা, ফাল্গুনিও দিয়ে দিয়েছেন না, ঠিক আছে, আপনার আগুন দিয়ে দিলাম ম্যাডাম, ঠিক আছে। আর মিলা আক্তার ইভা, আপনি কনফিউজড, আপনার জন্য দোয়া, ঠিক আছে। ও কনস্ট্রাক্টেড। আচ্ছা, এখন কথা হচ্ছে রে ম্যাডাম, আপনার এই যে গ্যাপের উত্তরে আমার তো কনস্ট্রাক্টেড তো আর নাউন না, আমার কি লাগবো? নাউন লাগবে। তাহলে তো আমি তো কনস্ট্রাক্টেড দিলে তো হবে না। ইন দা কনস্ট্রাক্টেড হয় নাই কিন্তু। ইন দা কনস্ট্রাক্টেড ওয়ার্ড বললে কেমন যেন ম্যাচ করে না। বুঝছেন? কি যেন নাম? সুমন না? আশিক না? তো মিস্টার আশিক ভাই, বাক্যটা সাবজেক্ট পার্ট পড়ছেন, হিজ আইডিয়া, ভার পড়ছেন, ওয়াস অর্থ হয় নাই, আরো পড়ছেন উপর ওয়ার্কার। উপর ওয়ার্কারের পরিচয় দেন। কোন জায়গায় থাকে? বস্তি থাকা লোকগুলোকে সরায় নেওয়া। কোন জায়গায় সরাই নিয়েছে বলেন? নতুন করে বানাইছে ঘর বাড়ি, কোথায় বানাইছে? সাবাব মানে কি? এবার আপনি উত্তর করেন, বলেন, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দা কোন জায়গায়? উত্তর কি হবে কোন? সাবাবস, সাবাবস।
তাই না? সাবাবস। সাবাবস মানে কি? মানে এখন দেখেন তো অর্থ ম্যাচ করে কিনা, যে মানুষকে ভালো বাসা ঘরে নিয়ে যাবে, বাসা বাড়িগুলো কোন জায়গায় বানাইছে? এই যে আমাদেরও তো ছিল নতুন করে বানানো বাসা বাড়ি, কোথায় বানাইছে তারা? ঠিক আছে, তো আমাদের উত্তর তো সাবাবস। আশা পারছেন, তারপর উর্মি পারছেন, কংগ্রেচুলেশন। এটা একটু কঠিন ছিল। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর, যে ওয়ার্ডটা ছিল সুন্দর করে চিহ্ন দিয়ে রাখবো। 2 নম্বর, এই চিহ্ন দিলে আমার কয় নম্বর প্রশ্নের উত্তর পাইতে সুবিধা হবে? কারণ 3 পাওয়ার জন্য আমি সাবাবের উপরে আর পাবো না, কোথায় পাবো? নিচে। কারণ আমি যে কোশ্চেনটা করতেছি তার নাম কি? সবসময় কি করবে? আর উপরে যাওয়ার কোনোই দরকার নেই। আচ্ছা, আমি বোকার মতো প্রথম প্রথম পুরো ব্যাস পড়তাম। তারপর 3 নম্বর প্রশ্ন পড়েন, নাম্বার অফ অ্যাগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়াস। এই জায়গায় একটা গ্রামার আছে। কি গ্রামার? যে আমার এই জায়গায় তো একটা নাউন বসবে না, কিন্তু কোন নাউন বসবে তার একটা চিহ্ন আছে। স্যার কি চিহ্ন? কিছু কিছু শব্দ আছে দেখলেই বুঝতে হবে যে এই জায়গায় সিঙ্গুলার হবে, আবার এই জায়গায় প্লুরাল হবে। স্যার কোন নাউন? দেখাই আপনাকে। কিছু কিছু শব্দ হলো প্লুরালকে বোঝায়। প্লুরাল শব্দটা বলেন। A couple of, dozens of, hundreds of, thousands of, a good number of, various, varied, these, those, a range of, a chain of, ব্যাপারটা বলেন। আ নাম্বার অফ, এগুলো দিয়ে এরপরে কোন নাউন বসবে? এগুলো নিজেও প্লুরাল বুঝায়, আর এরপরে নাউন হইলে প্লুরাল নাউন হয়। ঠিক আছে, ঠিক আছে। শব্দগুলো আপনি একবার দেখে নেন, পড়েন শব্দগুলো কি কি? A few, few, several, a number of, a couple of, dozens of, hundreds of, thousands of, when a good number of, various, varied, these, those, a range of, a chain of, each নাকি each of? each of এর পরে নাউনটা প্লুরাল হবে। each of the boys, one of the boys, one of the students, each না কিন্তু, কোনটা কোন? each of, তারপরে কোনটা? one of, এরপরে নাউনটা হবে প্লুরাল। আর কোনটা কোন? দিস, দোস, আর কি? আনা। এই সব শব্দের পরে কোন নাউন বসবে? সিঙ্গুলার নাউন না প্লুরাল? সে একা বসলেও প্লুরাল, আর এরপরে নাউন হইলেও প্লুরাল। এই জন্য আশিক, তাই না? আপনি কয়েকটা লিখেন, ম্যানি, ঠিক আছে? একটু কষ্ট হবে আপনার লিখে, তারপর আপনি লিখেন, ঠিক আছে? আর আপনারা এমনি কয়েকবার পড়েন। আর নাম্বার এইটিসি না, ঠিক আছে? আর নাম্বার অফ, ঠিক আছে? আর আপনারা এমনি দেখেন, ঠিক আছে? হুম, হুম, ঠিক আছে। এই সব শব্দগুলা এখানে সব মিলে ওয়ার্ড আছে কয়টা? 41টা। 1 মিনিটে লেখা হয়ে যাবে এখানে, ঠিক আছে? আর আপনারা যারা যারা জানেন তো আলহামদুলিল্লাহ, কোনটা না জানলে লিখতে পারেন বা দেখতে পারেন। বাসায় আপনি পিডিএফ দেখে হয়তো দেখবেন না, কারণ তো সময় নাই, ঠিক আছে? হুম, হুম। ব্যস্ততাটা এমন, ঠিক আছে? আচ্ছা। এই সব শব্দগুলোর পরে কোন নাউন হবে? সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? প্লুরাল নাউন। এটা আমরা মনে রাখবো এবং আমাদেরকে এটা হেল্প করবে। আহ, পবিত্র আব্দুল্লাহ অফ রাখবেন, হ্যাঁ, ভিডিওটা। ম্যানি, ম্যানি হইলে হবে, কাউ হবে না, হবে কাউস। A few cows, few cows, several cows, a number of cows, a number of উপরে একবার লেখাই আছে, ডাবল হয়ে গেছে।
নাম্বার অফ, তারপরে a couple of, dozens of, hundreds of, thousands of, a good number of, various cows, varied cows, these cows, those, a range of, a chain of, a chain of শব্দটা আমরা 14 একবার পাইছিলাম। a chain of restaurants, প্লুরালে ছিল restaurants, a chain of মানে অনেকগুলা, each of, each of ব্র্যাকেটে লিখছি কারণ each হইলে সিঙ্গুলার, কিন্তু এটা তো each না, কোনটা কোন, এই অফের পর একটা প্লুরাল হবে। হ্যাঁ, ইচ হইলে ইচ স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট, কিন্তু ওয়ান স্টুডেন্ট, কিন্তু ওয়ান অফ হইলে এই জন্য আমরা পড়ি ওয়ান অফ দ্য বয়েজ। এই অফের পরে নাউনটা প্লুরাল, এই অফের পরে নাউনটা প্লুরাল, প্রোনাউন হইলো প্লুরাল প্রোনাউন, ইচ অফ দিস, ওয়ান অফ দোজ, প্লুরাল। কি যেন নাম, সুমন না, না আশিক? আশিক কন কি কি লিখছেন? আর তারপর আপনি দেখেন কি কি লিখছেন, সবগুলো লেখা হয়েছে কিনা? সেভরাল, তারপরে আ নাম্বার অফ, আ কাপল অফ, কোনটা? আচ্ছা, তারপরে কি? thousands of, a good number, various, varied, these, those, a range of, a chain of, each of, আর কোনটা? one of। এরপরে নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? আচ্ছা, তাহলে একটা নাউন হলো ধরেন বয়, বয়ের প্লুরাল কি? বয়েস। ম্যানি হলে কি হবে, বয় না বয়েস? বয়েস। তাহলে আমাদের এই যে কোশ্চেনটা যে দেওয়া আছে, আ নাম্বার অফ, এরপরে কি সিঙ্গুলার নাউন হবে না প্লুরাল নাউন হবে? আ নাম্বার অফ মানে কিন্তু অনেক, ম্যানি, এরপরে প্লুরাল ওয়ার্ড বসবে। আচ্ছা, যদি এখানে আমরা প্লুরাল হিসেবে স্টুডেন্ট বলেন, এখানে কি স্টুডেন্ট হওয়া যাবে না স্টুডেন্টস হইতে হবে? এখানে এমন নাউন হবে যে নাউন প্লুরাল, এটা আমাকে ভুল থেকে বাঁচাবে। আমি এখানে ভার্ব দেব না, আমি এখানে নাউনই দেব। আর কোন নাউন দেব? প্লুরাল। তারপরে ভার্ব পড়েন, অ্যাগ্রি উইথ, এটা একটা ভার্ব, ফ্রেজাল ভার্ব, আর উইথ পড়লে থামন যাবো না, কোন পর্যন্ত করতে হবে? পিয়ারসন্স আইডিয়াস। না, তিনবার পড়েন, আ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড উইথ পিয়ারসন্স আইডিয়াস, থামবেন না, একটানা পড়বেন, আ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড উইথ পিয়ারসন্স আইডিয়াস। এটা পড়ার একটা স্টাইল, তাই না? সাবজেক্ট পার্ট হচ্ছে এতটুকু, ভার্ব কোনটা? অ্যাগ্রির সাথে যদি উইথ পড়ি, পুরোটা পড়তে হবে, কারণ উইথ মানি প্রিপোজিশন থাকলে নাউন পর্যন্ত টেনে পড়তে হয়। এটা আমার একসাথে পড়তে হবে, যে অনেক পিয়ারসনের আইডিয়ার সাথে অ্যাগ্রি করলো। পিয়ারসনের আইডিয়া ইংরেজি জানো কি? পিয়ারসন্স আইডিয়াস। আমার আইডিয়া মানে মাই আইডিয়া, তাহলে পিয়ারসনের আইডিয়া ইংরেজি কি? পিয়ারসন্স আইডিয়াস। সাকিবের আইডিয়া ইংরেজি কি হইতো? সাকিবস আইডিয়াস। আর এখানে পিয়ারসনের সাথে অ্যাপোস্ট্রফি মানে হলো পিয়ারসনের। ঠিক আছে, এখন আমরা দেখব পিয়ারসনের আইডিয়ার সাথে কে অ্যাগ্রি করছে। আমাদের এলোমেলো লাইন পড়লে তো হবে না, আমাদের একটা কিওয়ার্ড আছে না লাইনের মধ্যে, কিওয়ার্ড হলো কোনটা? পিয়ারসনস আইডিয়াস খুঁজবো। আইডিয়ার সিনোনিম থাকলেও তো আমাদের শব্দগুলো এইরকম টাইপের ওয়ার্ডের সিনোনিম পাইতে হবে। অ্যাগ্রি, আ নাম্বার অফ তো আমাদের ম্যানি অর্থে বসে, এর একটা সিনোনিম পাইতে হবে। যেই জায়গাটা আমাদের টার্গেট লাইন, ওই লাইনটাই আমরা পড়বো। দেখি তারপরের লাইনটা পড়ি, দেখি পাওয়া যায় কিনা। এই যে সাবাব, এর উপরে যাব আমরা, এরপরে যাবো and to provide cheap rail for them to get Pearson's ideas, একটা ওয়ার্ড পাইছি, gain support among some, হ্যাঁ পেয়ে গেছি। আর লাগবে না, আর লাগবে না তো, প্লুরাল ওয়ার্ডও আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, দেখি আমরা এটা কিনে ভাঙে ভাঙে পড়বেন, কতটুকু পড়া যায়। পিয়ারসনস আইডিয়া, সাবজেক্ট, ভার পড়া যায়, অবজেক্ট পড়া যায়, সাপোর্টটাকে ব্যাখ্যা করা হয়েছে among some businessmen। তাহলে হালকা একটু টোন চেঞ্জ কইরা আর দুইবার পড়েন একসাথে। পিয়ারসনস আইডিয়াস গেইন সাপোর্ট among some businessmen। আরেকবার, পিয়ারসনস আইডিয়াস গেইন সাপোর্ট among some businessmen। আমার মনে হয় আপনি প্লুরাল সেই নাউনটা খুঁজে পাইছেন, আমাকে অনলাইনে অলরেডি 3জন লিখে পাঠিয়েছে, দেখি তাদের উত্তর হয়েছে কিনা। পবিত্র ভাই, লাইনটা পড়েন, দুইভাবে পড়বেন। পিয়ারসনস আইডিয়াস গেইন সাপোর্ট, তারপরে কোনটা? হ্যাঁ আশিক, পড়েন তো এটা, গেইন সাপোর্ট amongst some business। দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে সাবজেক্ট,
ভার্ব, পাশেরটা কোন অবজেক্ট, আর বাকি অংশটা হচ্ছে কাদের মাঝে সাপোর্ট সেটা দেওয়া আছে। তো পিয়ারসনের আইডিয়া, ভার্ব হলো গেইন, গেইন মানে পাওয়া, কি পাইছে কোন তো সাপোর্ট পাইছে। আর কার কাছ থেকে সাপোর্ট পাইছে? তাহলে কিছু ব্যবসায়ী পিয়ারসনের সাথে ডিসএগ্রি করছে না এগ্রি করছে? এগ্রি করছে। এগ্রি করা মানে তো সাপোর্ট দেওয়া, সাপোর্ট দেওয়া। পিয়ারসনের আইডিয়া সাপোর্ট পাইছে অ্যামাং সাম বিজনেস। এই সাম মানে বলেন আ নাম্বার অফ কিছু। ব্যবসায় ইংলিশ কোনটা? এটা কি সিঙ্গুলার শব্দ না প্লুরাল শব্দ? এসে আসি প্লুরাল না, সিঙ্গুলার কোনটা? MAN। আর এখানে কি লেখা আছে? এটা তো প্লুরাল, ছোটবেলায় পড়ছি না? ঠিক আছে, okay. ব্যাস, এখন আমরা মনে হয় উত্তর করতে পারবো। বলেন আ নাম্বার অফ কি হবে বলেন উত্তরে? বিজনেসম্যান হবে না? বিজনেসম্যান প্লুরাল। দেখি অনলাইনে কয়জন দিতে পারছে। হ্যাঁ, বিজনেসম্যান প্লুরাল, ইসলাম প্লুরাল, স্মৃতি পারছে বিজনেসম্যান, কিন্তু ম্যান এ দিয়ে না, পবিত্র ম্যাডাম ই দেন, ই। ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ, ঠিক আছে। দেখি রুবিনা আক্তার পারছেন, ঠিক আছে, আইফোন পারছে, ঠিক আছে। আচ্ছা, মিলা, মিলা কি পারছে দেখি, মিলা বলেন, পবিত্র মিলা, ঠিক আছে। উর্মি পারছে, তারপর এটা হচ্ছে মলি পারছে, বিথি পেরেছেন, শান্ত পারছে, হুমায়ুন কবির, ফাল্গুনী পারছেন, বিলকিস পেরেছেন, আইফোন পেরেছেন, কিন্তু এখানে প্লুরাল দিতে হবে। তারপরে আশা পেরেছেন, রুবিনা আক্তার এটা হয়েছে, ঠিক আছে। প্রীতি পারছেন, স্মৃতি মিস্টেক স্যার টাইপ, মাশাল্লাহ, কত সুন্দর আপনি ইংলিশ লিখছেন, দোয়া রইল আপনার জন্য, ঠিক আছে। মিলা আক্তার এইবার ভালো পারছেন, মিলা আক্তার এবার আগুন দিয়ে দিলাম আপনার, ঠিক আছে, হয়ে গেছে না? ঠিক আছে, উত্তর হয়েছে না? আর নাম্বার অফ কি হবে আমাদের উত্তরে? অ্যাগ্রিড উইথ পিয়ারসনস। ক্লাস থেকে শিখছি হচ্ছে কেমনে উত্তর পাইতে হয়। উত্তর পাওয়ার জন্য কি প্রত্যেকটা লাইন পড়তে হয়? এটা আমাদের উদ্দেশ্য না, কেমব্রিজের চাওয়াও না। আপনি হলো সঠিক লাইনটা খুঁজে লাইনটা পড়বেন। তাইলে আমরা চিহ্ন দিয়ে রাখি না? 3 নম্বর প্রশ্ন কোনটা? এবার আমরা চাইর পাইতে ওই চিহ্নটা হেল্প করবে, আর নিচে যেতে হবে। স্যার তখন বেশি তাড়াহুড়া করছিলাম, না বুঝে বলে দিছিলাম। ইটস ওকে পবিত্র মিলা, আপনার জন্য আবার দোয়া রইল, ঠিক আছে। হ্যাঁ। 4 নম্বরটা, পবিত্র ভাই একবার দেখি পড়ি। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, প্রবলেমটাকে ব্যাখ্যা করছে, বলেন। গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট। 2টা পার্ট পড়ছি, 3টা পার্টে এখানে। প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়বো, পড়েন। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, প্রবলেমটাকে ব্যাখ্যা করেন। গেটিং দ্য ড্যাশ, ওটাকে ব্যাখ্যা করেন নিডেড ফর দ্য প্রজেক্ট। ঠিক আছে, এইভাবে আপনি আরো একবার পড়েন। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট। পড়ার একটা স্টাইল আছে না? বেসিক স্ট্রাকচারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এতটুকু পরে একটা অর্থ হয়েছে। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস। এরপরে আমরা, এটা নাউন আছে না প্রবলেম, প্রবলেমটাকে ব্যাখ্যা করা হয়েছে জিরান দিয়া, গেটিং দ্য ড্যাশ। এবার আমি আপনারে জিজ্ঞাসা করি, দায়ের পরে কি অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে? এই গেট মানে জোগাড় করা। আর এমন কিছু জোগাড় করতে তাদের সমস্যা হয়েছে, ওই জিনিসটা নিয়ে তথ্য দেওয়া আছে, নিডেড ফর দা প্রজেক্ট। এই রেল বানাইতে ওই জিনিসটা লাগতো, ওই জিনিসটা জোগাড় করতে সমস্যা হয়েছে। সমস্যা দেরি করে হয়েছে না শুরুতে হয়েছে? ইনিশিয়ালি মানে শুরুতে, প্রথম দিকে। মিস্টার আশিক, এটা আপনি লিখে নেন, ইনিশিয়ালি মানে হলো শুরুতে। পবিত্র ভাই না জানলে শিখে নেন, শব্দটার নাম কি? ইনিশিয়ালি। ইনিশিয়ালি মানে হলো প্রথমে। শান্ত, না না, আইফোন ইউজার হলে উনি নাম দিয়েছে, ইটস ওকে, আমরা তার আইফোনের জন্য দোয়া করি, ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা, ইংলিশে এই আইএলটিএস এর বই কিছু কিছু শব্দ ভোকাবুলারি কমন পাবেন। এর মধ্যে একটা হচ্ছে গেট। যদি টাকা পয়সা জোগাড় করা হয় তখন এই গেটের জায়গায় পাবেন রেস, অথবা পাবেন কোনটা? কালেক্ট। এই টাইপের ওয়ার্ড পাবেন, গেট, রেস, কালেক্ট। এই টাইপের ওয়ার্ডই দিবেন, ঘুরে ফিরে আসতেছে।
The company initially had problems getting the, এটা নাউন হবে না, এই নাউন পর্যন্ত পড়লাম, আর নাউন নিয়ে একটা অতিরিক্ত তথ্য নিডেড ফর থেকে কোন পর্যন্ত পড়বেন, প্রজেক্ট। প্রজেক্ট মানে যে মাটির নিচে রেল বানাবে, ওই মাটির নিচে রেল বানাইতে তাদের এমন কিছু লাগছে যা জোগাড় করতে তাদের সমস্যা হয়েছে। ঠিক আছে, আশিক পড়েন তো লাইনটাকে, দেখি আপনার পড়া কেমন হয়েছে। তারপরে ড্যাশ থামবেন, তারপরে কোনটা পড়বেন, প্রজেক্টের জন্য কিছু দরকার ছিল, ওটা জোগাড় করা। জোগাড় করা ইংরেজি কি, সমস্যা হয়েছে না, কবে সমস্যা হয়েছে। এখন আমরা তাইলে এই যে এখানকার কিছু কিওয়ার্ড খুঁজবো, যেমন কোম্পানি, প্রবলেম, গেটিং, প্রজেক্ট। দেখি আমরা এখানে তো দা আছে না, আবার এটা একটা মজার টিপস। বেশিরভাগ সময় দা পাইলে দা পাবেন, আ পাইলে 90% সময় আ পাবেন। কোশ্চেনের মধ্যে আ পাইলে প্যাসেজের মধ্যে কি পাবেন, 90% সময় আ। আর দা পাইলে দা পাওয়ারও কি থাকে, সম্ভাবনা আছে। 60-70% দা থাকলে দা পাবেন। যেমন এই চারে এখানে কি দা আছে, দা। এখানে দা আছে না কোশ্চেনের মধ্যে, দার পরে না উত্তর, আপনিও এখানে প্যাসেজের মধ্যে গিয়ে কি পাবেন, দা। এর সম্ভাবনা কত, 60-70%। আর কোশ্চেনের মধ্যে যদি আ পান, প্যাসেজের মধ্যে কি পাবেন, 90% সময়। ঠিক আছে, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে থাকে না, ঘুরাইয়া দেয়, ঠিক আছে? একটু পেঁচাইয়া ঘুরাইয়া সেম তথ্য দেয়। মানে এখানে দা আছে তো না, দেখি আমরা যদি ভাগ্য আমাদের ভালো থাকে পেয়ে যাবো, ঠিক আছে? আর আমরা টার্গেট শব্দগুলো দেখে নিছি, কোম্পানি, প্রবলেম, গেট, প্রজেক্ট। যেই জায়গায় চার পাইছি তারপর থেকে খুঁজবো। দেখি, এখনো কোম্পানি পাচ্ছি না, তা কোম্পানি পাইছি। দি অর্গানাইজেশন, এই যে একটা ওয়ার্ড পাইছি, হ্যাড ডিফিকাল্টি, জোগাড় করা ইংলিশ বলেন। তারপরে বলেন দা, আমাদের কোশ্চেনেও ছিল ফান্ডিং। ফরও পাইছি, রান অ্যান্ড এথিক্যাল স্কিম, মিলছে আমাদের। আমার মনে হয় আমরা, আপনারা সবাই উত্তরটা পারবেন, তাই না? ঠিক আছে, নেন। আমিও পড়ি, আপনারাও পড়েন, দেখি। দি অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি ইন রেইজিং দ্য ফান্ডিং ফর সাচ আ র্যাডিক্যাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম। ঠিক আছে, 5 বার পড়েন আপনি, হ্যাঁ, পার্ট বাই পার্ট পড়ার চেষ্টা করেন। পারছেন না? বলেন কোন শব্দ পাইলে বেশিরভাগ সময় পেয়ে যাবেন, আ। আ পাওয়ার সম্ভাবনা কত, 90%। আর কোনটা, দা হইলে দাও পেয়ে যান, তাই না? আরো কিছু প্রিপোজিশন আছে, পাওয়া যায়। দি অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি, আমাদের অর্গানাইজেশন আছে প্যাসেজে, আর কোশ্চেনে কোন শব্দ ছিল, তা আমাদের তো মিলছে। হ্যাড, হ্যাড, ডিফিকাল্টি, প্রবলেম। কিছু কমন সিনোনিম আছে, গণহারে মিলবো, উপরে একটা শিখাইছি, গেট। গেটকে আমরা কি দিয়ে বুঝাইছি জানো, যে রেজ অথবা কালেক্ট। ঠিক, আরো দুটো ওয়ার্ড শিখে নেন, একটা হচ্ছে ডিফিকাল্ট, প্রবলেম, এই যেটা
এই 3টা ওয়ার্ড আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। প্রবলেম, ডিফিকাল্ট অথবা ডিফিকাল্টি, এই 3টা শব্দ দেখবেন গণহারে মিলতেছে, যে সমস্যা অর্থে। কোশ্চেনের মধ্যে প্রবলেম দেয়, প্যাসেজের মধ্যে হয় ডিফিকাল্ট না হয় ডিফিকাল্টি, কিছু ওয়ার্ড ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আমাকে উত্তর দিতে পারছেন যারা যারা, তাদের পবিত্র নামগুলো পড়তেছি। ওকে, বিলকিস, হুমায়ুন, জাহিদ, আইফোন, রুবিনা, সায়েম, ফাল্গুনি, স্মৃতি, ইসমাইল হোসেন, মিলা আক্তার ইভা। মিলা আক্তার ইভাও পেরে গিয়েছেন ম্যাডাম, মাশাআল্লাহ। তারপর একটা হচ্ছে দেখি বাকিরা পারে কিনা। আচ্ছা, মিস্টার আশিক বলেন, সাবজেক্ট পড়বেন, ভার পড়বেন, পড়ার একটা ধরন আছে, কতটুকু পড়ছেন? অবজেক্ট, এতটুকু পড়েন। দি অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্ট, প্রতিষ্ঠানের সমস্যা হয়েছে না। ইন থেকে কতটুকু আবার পড়তে হবে? থামবেন না, ইন রেজিং দা, স্যার থামুন না কেন, সেটা একটা ব্যাপার। এই প্রিপোজিশনের পরে ভার্ব হয়ে গেছে না, প্রিপোজিশনের ভার্ব থাকলে আইএনজি হয়, সেই আইএনজিটা একটা গ্রামার। ওকে, বলেন, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে আইএনজি হয়, সেই আইএনজিকে আমরা কি বলি? জিরান বলি। একটা ওয়ার্ড হইলে জিরান, আর জিরান ফ্রেজ হইলে পুরোটা পড়তে হয়। থামবেন না, আপনি একটু পড়বেন। বলেন, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে তার সাথে কি হয়? ওই আইএনজি হয়ে, এটাকে আমরা কি বলি? জিরান পরে আমরা থামবো কি না? না, যদি জিরানের পর আরো কিছু কথা থাকে ও পর্যন্ত পড়বো। বলেন, ইন রেজিং আছে না, একটু কথা কি জোগাড় করা, বলেন। এই পর্যন্ত পড়তে হবে। নেন, এতটুকু টানা পড়েন, ঠিক আছে। দি অর্গানাইজেশন ডিফিকাল্টি ইন রেজিং দা ফান্ড, শেষ, ঠিক আছে। আপনি যাবেন, আপনি যাবেন, ঠিক আছে, যান যান যান, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। দি অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি, আবার পড়েন, ইন রেজিং দা ফান্ড, ঠিক আছে। প্রতিষ্ঠানের সমস্যা হয়েছিল, সমস্যা হয় ইংলিশ বলেন, টাকা জোগাড় করতে, ইংলিশ কি? এটা আপনি আবার ভালো করে পড়ে নেন, বুঝে নেন এটা, যে পড়ার একটা স্টাইল যাতে আপনার মন থাকে। প্রিপোজিশনের পরে ভার্ব হইলে ভার্বের সাথে কি বসবে? আইএনজি হবে। আর ওই আইএনজি কে আমরা কি বলবো? জিরান। একটা ওয়ার্ড হলে থেমে যাব, জিরানের সাথে আরো কিছু থাকলে ফ্রেজ হলে ফ্রেজ পর্যন্ত টেনে পড়বো। পড়েন, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে, আচ্ছা, সেই আইএনজিটাকে আমরা কি বলি? জিরান বা নাউন কাজ করে। পড়ার সময় টেনে পড়বেন, ঠিক আছে। জিরান্ডের ফ্রেজটাও জিরান্ডের সাথে এক্সট্রা অংশ থাকলে টেনে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরো কয়েকজন আমাকে উত্তর দিতে পারছেন, সাকিব, রুবামা আজিজ, জান ভাই, ঠিক আছে। মলি, উর্মি, আপনাদের সবার উত্তর হয়েছে না, ঠিক আছে। বলো, প্রিপোজিশনের পরে ভার্ব হলে ভার্বের সাথে কি হবে? হ্যাঁ, ওটার নাম কি হয়ে যায়? জিরান। একটা ওয়ার্ড হলে থেমে যাবেন, যদি জিরান্ডের সাথে জিরান ফ্রেজ থাকে টেনে পড়বেন, ঠিক আছে। বলেন, ঠিক আছে। জিরান হয়েছে, জিরান, জিরান। না, ভার্ব প্রিপোজিশনের, ভার্বের সাথে আইএনজি থাকলে হইতে পারে, কিন্তু প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন হয়, আর ভার্বের আইএনজি, নাউন মানে জিরান, ঠিক আছে। যে ভার্বের সাথে আইএনজি নাউনের কাজ করলে জিরান পায়, ঠিক আছে। আর প্রিপোজিশনের পরে কি হয়? নাউন। কিভাবে? কারণ পি মানে কি জানো? পজিশন মানে, প্রিপোজিশন মানে কি, কার আগে বসে? কার আগে বসে? নাউনের আগে বসে। তাহলে এখন প্রিপোজিশনের ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে, নাউন হয়ে গেছে গা। মানে জিরান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, একটা ওয়ার্ড হলে থেমে যাবেন, যদি আর একটু বড় হয় তাই না পড়বেন, ফ্রেজ আকারে টেনে পড়তে হবে। নেন, এবার পড়েন, ঠিক আছে। হ্যাঁ, এই যে এটাও পারছেন, ইসলামও পেরে গিয়েছে, মার্শাল্লাহ, আশরাফুল ইসলাম। নেন, পড়েন, দি অর্গানাইজেশন হ্যাড ইন রেজিং দা, ঠিক আছে, টাকা জোগাড় করতে সমস্যা হয়েছে, জোগাড় করা ইংলিশ করেন। এখানে বলেন গেটিং দা, দা, কি জোগাড় করতে সমস্যা হয়েছে কারণ। আর ফর থেকে কতটুকু পড়তে হয় ভাই? ফর তো প্রিপোজিশন, কোন পর্যন্ত পড়তে হবে? হয় নাউন পর্যন্ত, টাইনে পড়েন তো, ফর। সে নাউন কোনটা কোন? স্কিম। স্কিম আর প্রজেক্ট এক জিনিস, নতুন ওয়ার্ড, স্কিম, প্রজেক্ট।
স্কিম উচ্চারণ করেন, স্কিম। স্কিম মানে কি? প্রজেক্ট। হয়ে গেছে না? ওকে, দেখ ভালো কথা। স্কিম আর প্রজেক্ট, ঠিক আছে। এখন এই প্যাসেজটাকে আপনি আরো 50 বার সলভ করবেন, একটা না না, আজকে, কালকে, পরীক্ষার আগ পর্যন্ত 50 দিন আছে না আপনার, আরো 4 মাস না? প্রতিবারই একটা প্যাসেজ সলভ করবেন, মানে শুধু একটা না, হয়তো আপনি 30টা প্যাসেজ চুজ করবেন, এটারই প্রতিবারই সলভ করবেন। প্রত্যেকবার সলভ করতে করতে ব্রেনের মধ্যে কোন ওয়ার্ড কোশ্চেনে বসে আর কোন ওয়ার্ড প্যাসেজে বসে অটোমেটিক মুখস্থ হইব। স্যার নতুনটা না করলে আমার ইমপ্রুভ হবে না। আপনি একটাই করবেন, কইরা কইরা স্ট্রাকচার ব্রেনের মধ্যে আসবে। আর তখন ব্রেনের একটা চিন্তা করবে, আমি তাড়াতাড়ি কেমনে পারি, কোশ্চেনে দা ছিল, প্যাসেজে কি দা ছিল, এটা খুঁজে 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 বের করবে। তাহলে একটারে বারে বারে সলভ করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে, সেম জিনিস বারবার। আচ্ছা, ইউটেক বিডি, এভাবে নাম দিয়ে আসলে জয়েন করলে তো অ্যাকসেপ্ট দিব না, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ওকে, আমরা যেখানে উত্তরটা পাইছি ওখানে চিহ্ন দিয়ে রাখছি না? তাহলে কোম্পানির সমস্যা হয়েছিল টাকা পাইতে। তারপর 5 নম্বরটা, নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দা, তাই না? ঠিক আছে, এখানেও দা আছে না? দা পাইলে যেন কি পাওয়া যায়, প্যাসেজের মধ্যে দা পাওয়া যায় না, সম্ভাবনা আছে না? দা থাকে। এই লাইনটা আপনি পড়বেন, পড়েন। নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য, নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য, নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড। এটা এক্সট্রা অংশ না? নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য, না? নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য, এটা একটা কোশ্চেন। ইন্টারেস্টিংলি কোশ্চেনটা তো লিখা নাই এই জায়গায়, হ্যাঁ আছে। নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য, বলেন তো ভাই, আপনি একটানা কতটুকু পড়বেন? এখানে মূল নাউন বলেন, আগে একটা কথা বলছে, আর্টিকেলের পরে একটু কথা বলছে, বার পড়েন। অ্যাপিয়ারের সাথে যদি ইন পড়েন থামান যাব না, কারণ অ্যাপিয়ার্ড ইন, এটা একটা ভার্বের মধ্যে পড়ে, অ্যাপিয়ারের সাথে অনেক সময় ইন বসে, কোথায় আসে তা বোঝানোর জন্য। অ্যাপিয়ার্ড ইন দা, থাইমেও পড়তে পারেন। নেন আরেকবার পড়েন, নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন। এখন নেগেটিভ আর্টিকেলস মানে হচ্ছে নেতিবাচক সংবাদ, এই আর্টিকেল মানে সংবাদ, নেতিবাচক সংবাদ। আর অ্যাবাউট থেকে কোন পর্যন্ত পড়ছি আমরা? প্রজেক্ট নিয়ে নেতিবাচক সংবাদ, বাকের ভার বলছে। অ্যাপিয়ার মানে দেখা গেল, আসলো। অ্যাপিয়ার এটা আপনার নতুন ভার্ব। এই অ্যাপিয়ার শব্দটা তো জটিল শব্দ না। অ্যাপিয়ার শব্দটা এই জায়গাতে আমরা নাউন অর্থে পাইছি না ভার্ব অর্থে পাইছি? ভার্ব অর্থে না? ডিকশনারিতে গিয়া ইংলিশ টু বাংলা তো ভুলেও ক্লিক করবেন না। আপনি অ্যাপিয়ারের মিনিং খুঁজতে গিয়াও নাউন অর্থে মিনিং খুঁজবেন না, কোন অর্থে মিনিং খুঁজবেন? ভার্ব অর্থে। দেখেন appear, উপরে কি লেখা আছে? হ্যাঁ, আমরা সঠিক জায়গায় আসছি। তারপরে অ্যাপিয়ারের পরে ভার্ব, বি প্রেজেন্ট, এখানে কি লেখা আছে? বি1 মানে লার্নিং এর মাঝামাঝি স্টেজে এই ওয়ার্ডটা পাওয়া যায়। পাশে কি লেখা আছে? না বলেন, আই। আই মানে কোন ইন্ট্রানজিটিভ, এই ভার্বের কি হয় না? অবজেক্ট হয় না, ঠিক আছে? আই আই মানে কি? ডিকশনারি পড়ার কিছু স্টাইল আছে, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট হয় না। অ্যাপিয়ারের পরে যে আই ইট, ইটের অবজেক্ট হয়, আমি খাই, কি খাই, ওরকম। অ্যাপিয়ার মানে হচ্ছে টু স্টার্ট, টু বি সিন, অর টু বি, দেখা শুরু হইলো বা আসা শুরু হইলো। হি সাডেনলি অ্যাপিয়ার্ড ইন দা ডোর, সে হঠাৎ করে দরজায় চলে আসছে, মানে টু স্টার্ট, টু বি সিন অর টু বি প্রেজেন্ট। আচ্ছা, তারপরে যে অ্যাপিয়ার, শো, ইমার্জ, তাহলে এই যেগুলো হলো সিনোনিম। সিনোনিম অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কি? ভিজিবল, দেখা যাওয়া শুরু করলো। শো, আর কোনটা? ইমার্জ, লুম। হ্যাঁ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না এই প্রশ্নকে। সে কাম, সে আসে, কি আসে, হয় না, কাকে আসে, হয় না।
তাহলে যে সব শব্দকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি না, ওই ধরনের ভার্বকে আমরা কোন ভার্ব বলি? ইন্ট্রানজিটিভ। পড়ার একটা স্টাইল থাকে, ঠিক আছে? পড়েন, নেগেটিভ আর্টিকেলস অ্যাপিয়ার্ড কোথায় আসছে বলেন? ইন দা। চলেন আমরা এখন যে জায়গায় পড়ছি সাইড, ওইখানে চিহ্ন দিয়া তারপরে পড়তে থাকবো। এই যে এ পর্যন্ত পড়ছিলাম, আমাদের উত্তর ছিল কোনটা? ফান্ডিং। তারপরে পড়বেন নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দা। আমরা কিন্তু নেগেটিভ পেয়ে গেছি বলেন, আর্টিকেলও পেয়ে গেছি, প্রিন্টেড মানে অ্যাপিয়ার্ড। আমার কোশ্চেনের মধ্যে কিন্তু ঠিকই দা আছিল, আলহামদুলিল্লাহ এখানেও পেয়ে গেছি, হয়ে গেছে, কিন্তু অমন হয়ে পারছি না। আচ্ছা ঠিক আছে, এতটুকুই পড়েন। পড়েন ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। পড়েন ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। বলেন ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল আর্টিকেলস। এই জায়গায় ক্রিটিক্যাল মানে নেগেটিভ, ক্রিটিক্যাল সব সময় নেগেটিভ না কিন্তু। ক্রিটিক্যাল আর্টিকেলস বলেন নেতিবাচক সংবাদ। দেখা গেল মানে এই যে প্রিন্টেড করছে বাই, তাই না? বাই দা প্রেস। আশা করি আমার সব ক্যান্ডিডেট উত্তর দিতে পারবে। হ্যাঁ, বলো নেগেটিভ আর্টিকেলস, ঘুরে বলেন ক্রিটিক্যাল। এই শব্দ শব্দ দেওয়া আছে না? আচ্ছা, এইসব আর্টিকেল দেখা গেল ইংলিশ কি, এসব আর্টিকেল ছাপাইছে কোথায়? ছাপাইছে পত্রিকায়। তাহলে এই খারাপ ধরনের সংবাদ কোথায় ছাপাইছে? ইন দা। আশা করি উত্তর পারবেন, আমাকে 15 জন উত্তর দিতে পারছে, দেখি 15 জন। ঠিক আছে, প্যাসেজে তো বাই আছে, বাই থাকুক, সমস্যা তো নাই, আমাদের তো কোশ্চেনটা একভাবে দিছে আর প্যাসেজটা আরেকভাবে দিছে, তো আসলে বাইয়ের জায়গায় চেঞ্জ হবে। আমাকে পারছেন মলি, হ্যাঁ পবিত্র মলি, মাশাআল্লাহ, আপনার নামটাও সুন্দর, ঠিক আছে, ছোটখাটো নাম, ঠিক আছে। ইয়াতুল ইসলাম, ইয়াতুল ইসলামও পেরেছেন, ইসলাম আপনার জন্য দিয়ে দিলাম, ওকে। তরিকুল, ঠিক আছে ভাই, তরিকুলকে কফি দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, বিলকিস পেরেছেন, জাহিদ পারছেন, হুমায়ুন কবির, ইসমাইল, স্যামসাং, স্যামসাং পেরেছেন, আপনারা ফোন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। Okay. আচ্ছা, ফাল্গুনি পারছেন, বিলকিস পারছেন, উর্মি পেরেছেন, হ্যাঁ উর্মি, ঠিক আছে। ইস আশা, আশা পেরেছেন, আইফোন পারছেন, হ্যাঁ আইফোন, আইফোন আপনারও ফোন দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, স্মৃতি পেরেছেন, সায়েম পেরেছেন, শিমলা, ফুল পেট বিথি পারছেন, ঠিক আছে। মিলা 152 পেরেছেন, মিলা মিলা, হ্যাঁ ঠিক আছে। রুবানা রুবামা আজিজ পেরেছেন, মার্শাল, আর পারে নাই কেউ, ঠিক আছে। আচ্ছা, উত্তর হয়েছে না ভাই? আচ্ছা, দাদা মিলে গেছে। নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দা প্রেস। ডান, ঠিক আছে। ইসলাম পেরেছি, ইসলাম, মাশাআল্লাহ, ইসলাম, সবার শেষে ইসলাম, কফি, ঠিক আছে। সবার শেষের কোশ্চেন, ঠিক আছে। তাইলে আমাদের পড়ার একটা স্টাইল আছে, এবং উত্তর পাওয়ার জন্য কি সব লাইন পড়তে হয়? এখানে কি আছে দেখেন, 5-এর পরে কনস্ট্রাকশনের লাইন চাইতে, কনস্ট্রাকশনের পরে এক লাইন, তারপরে কয় লাইন? তাহলে 6 পাইতে একটু নিচে যাওয়ার কথা না, একটু গ্যাপ হওয়ার কথা না? এটা কিন্তু কোশ্চেন থেকে চালাকি করে দেখতে হয়েছে আমাকে। আরো আছে কাহিনী। এই 6-এর আগে একটা সুন্দর ওয়ার্ড আছে, দেখেন, এটা কি 6-এ না 6-এর আগে? এটা আমাকে উত্তর পেতে হেল্প করবে। কেন হেল্প করবে? কাট এন্ড কাভার সুন্দর করে ইনভার্টেড কমার মধ্যে আটকে দিছে, পাইছি না আমরা? আচ্ছা, কনস্ট্রাকশন দেখ, উইথ দ্য কমপ্লিশন অফ দ্য বিগ, এই উচ্চারণটা আমি প্রায় সময় ভুলে যাই, সম্ভবত আচ্ছ, ঠিক আছে। আচ্ছ, ঠিক আছে, আর্চার, হ্যাঁ আচ্ছ, ঠিক আছে, আচ্ছ, ঠিক আছে। দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ, উইথের পরে আবার কি বসবে? একটা নাউন বসবে। দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ। আচ্ছা, এখানে একটা ছোটখাটো গ্রামার আছে, ওটা পরের দিন শিখাবো নি, ঠিক আছে। উইথ থেকে একটা না কতটুকু অংশ পড়বেন? উইথ যেখানে শেষ হয়েছে, আচ্ছা, তারপরে কোনটা পড়বো? দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ, আর উইথ পড়লে থামন যাবো না, যে বেনে মনে মনে চিন্তা করতে হবে কিছু একটা আছে, ঠিক আছে। দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ, টানেলটা ঢেকে দিয়েছে উইথ, কি দিয়ে ঢেকে দিয়েছে? নৌকা দিয়ে, ধরেন, ঠিক আছে। টানেল ওয়াজ কাভার্ড উইথ নৌকা, আর মানচিত্র দিয়ে ঢেকে দিয়েছে, ঠিক আছে। ধানের শীষ দিয়ে ঢেকে দিয়েছে, ধরেন, ঠিক আছে। দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ, উইথ দ্য কমপ্লিশন। আপনি যদি বিগিনার হন, প্রিপোজিশন থেকে নাউন পর্যন্ত টেনে পড়তে হয়।
আবার অফ থেকে কোন পর্যন্ত পড়তে হবে? আপনারে পড়াইছি অফ এমন প্রিপোজিশন, অফকে কি করতে হয়? স্যার কি করতে হয় আপনি জানেন। আচ্ছা, আপনারা আবার একটু মনে করাই দিই। কিছু কিছু প্রিপোজিশন আছে যা আগেরটার সাথে মিশায় পড়তে হয়। বলেন অফ মানে কি? যেহেতু অধিকার সম্পর্ক কি বোঝায়, তাই অফের আগের এবং পরের অংশ মিলিয়ে পড়বেন। এই জন্য আমরা বিগিনার হইলে থামবো, অফ দ্য ব্রিক, ঠিক আছে থামলাম, কিন্তু আমাকে মনে করতে হবে একসাথে, উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্চ। কমপ্লিশন হলো কমপ্লিটের নাউন ফর্ম, সম্পূর্ণ। কমপ্লিশন মানে কি? কি জিনিস করা সম্পূর্ণ হয়েছে? ব্রিক, ব্রিক মানে হচ্ছে ইট, আর এটা কোনটা? আঁচ। আঁচ মানে ধনুক, এই যেরকম ধনুকের মতো, এই যেটা, এটা ইটা দিয়ে বানাইছে, এটা হচ্ছে পাথর দিয়ে বানাইছে, ঠিক আছে? এটা একটা আঁচ। তো মাটির নিচে আমাদের যে টানেল, এরকম করে আর্চ বানিয়েছে, যে আর্চ, আর্চ। উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্চ, এরকম করে মাটি নিচ দিয়ে হলো আপনার যাবে, রেল যাবে, তারপর ধনুকের মতো করে ইট দিয়ে বানাই দিছে, বানাই দিয়া টানেলটা হওয়ার পর ওই টানেলের উপর দিয়ে ঢাইকা দিছে। দ্য টানেল ওয়াজ কাভার্ড, দেখবো আমরা বালু দিয়ে ঢাইকা দিছে না নৌকা দিয়ে ঢেকে দিছে। টানেল ওয়াশ করে থামবো না, কোন পর্যন্ত পড়বো? কাভার্ড। আর কাভার্ডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিষয় অনেক জায়গায় উইথ বসে, কাভার্ড উইথ। আর উইথ পড়লে আমাকে কি পড়তে হবে? নাউন। এখানে কি বসবে? একটা। আচ্ছা দেখি, আরো একটা সুন্দর গ্রামার আছে। কোন নাউন হবে? কারণ হয় আনকাউন্টেবল অথবা প্লুরাল। তাই এটা তো বুঝি নাই কা, তাই না? মানে উইথ এর পরে কি এ বা এন আছে? দিস, সিঙ্গুলার কোনো চিহ্ন আছে? দিস, দ্যাট, ইচ, এভরি, এমন কোনো সিঙ্গুলার সাইন আছে? যদি না থাকে তাহলে এটা আনকাউন্টেবল হয় অথবা প্লুরাল হয়। তা বুঝি নাই কা। ধরেন এই যেরকম বলেন এই গ্যাপের আগে একটা চিহ্ন দেওয়া আছে না, তার মানে সিঙ্গুলার হবে। শি নিডস দিস, বলেন এই দিসের পরে এটা, দিসের পরে কি, দিসের পরে কি হবে? চিহ্ন দেওয়া আছে না, দিস, দিস তো সিঙ্গুলার, চিহ্ন দেওয়া আছে। আচ্ছা বলেন এখানে গ্যাপের মধ্যে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? চিহ্ন দেওয়া আছে না, ফাইভ থাকলে প্লুরাল হয়। আচ্ছা, কিন্তু এই জায়গায় তো কোনো চিহ্ন দেওয়া নাই, সিঙ্গুলার কোনো চিহ্ন আছে? সিঙ্গুলার সাইন না থাকা মানে প্লুরাল অথবা আনকাউন্টেবল। যেমন এখানকার উত্তরে হইতে পারে শি নিডস, আনকাউন্টেবল হয় ওয়াটার, শি নিডস হতে পারে পেন্স, কারণ যেহেতু নাই তাহলে পেন হবে না, পেন্স হবে। এটা একটা ছোটখাটো গ্রামার, এই গ্রামারটা আপনি শিখে নিতে পারেন। আর যে না শিখলে, এক, গ্রামারের নলেজ আপনার ভুল থেকে বাঁচাইবো। কই থেকে বাঁচাইবো? ভুল থেকে বাঁচাইবো গ্রামারের নলেজ। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি আপনাকে। এই যেটা এ, অথবা আন, অথবা কি কোন সিঙ্গুলার কোনো সাইন নাই, তাহলে নাউনটা কি হবে? অথবা প্লুরাল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন শি নিডস ওয়াটার, শি নিডস পেন্স। এই নিয়মটা আপনি কষ্ট করে লিখে নেন। আম, অথবা আন, তারপরে কি? বাক্য সিঙ্গুলার সাইন নাই, SIGN হয়েছে, তাহলে নাউনটা কেমন হয়? আমাদের এই যে লাইনটাতে উইথ এর পরে অথবা আন নাই, দিস নাই, দ্যাট নাই, এটা আনকাউন্টেবল হওয়ার সম্ভাবনা বেশি অথবা প্লুরাল হওয়ার সম্ভাবনা। যদি অথবা আন থাকতো সিঙ্গুলার দিত, যেহেতু অথবা আন নাই তাতে প্লুরাল হবে অথবা আনকাউন্টেবল। এটাই নিয়ম, এবং এই নিয়মটা আপনাকে বহুত ভুল থেকে বাঁচাবে লিসনিং এরও। সিঙ্গুলার সাইন নাই আছে, সিঙ্গুলার সাইন হলো অথবা আন, দিস অথবা দ্যাট, ইচ, এভরি নাই, না থাকলে এখানে হয় সাধারণত প্লুরাল অথবা হয় আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন জানি কোনটা? যেমন পানি। তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, শান্তি, পিস গণা যায় না, ফ্রিডম ধরা যায় না, তাই না? ঠিক আছে, এয়ার, এগুলো আমরা গুনি না, হ্যাঁ? অবশ্য এগুলোর ব্যবহার বেদে ঝামেলা আছে অবশ্য। আমরা এখন এই যে এই কোশ্চেন পাওয়ার জন্য
আমরা চালাকি করব। কোন চালাকি, কোন শব্দ দেখবো? দেখবো যে আঁচটা কমপ্লিট হয়েছে, টানেলের উপরে দিয়ে দিস। টান, এই যে আমার কোন শব্দ যেন আমরা খুঁজলাম, কোন শব্দটা যেন, কার্টেন কভার না, কভার কভার, দেখি কার্টেন কভার। আর আমরা তো দেখলাম এটা চালাকি করলাম যে 5-এর পরে 6 মাঝখানে কয়েকটা লাইন দিয়ে দিস, একটু নিচে ফাঁকা হওয়ার কথা। দেখি না, ঠিক আছে, দেখি আমাদের চোখের মধ্যে পড়বো, কারণ ইনভার্টেড কমা তো আল্লাহ যদি দেয় আমাদের চোখের মধ্যে পড়তে পারে, ঠিক আছে। আর চোখের মধ্যে পড়ছে আমার মনে হয়, ঠিক আছে, হ্যাঁ হয়েছে না, ঠিক আছে। তাহলে পড়ার একটা স্টাইল আছে না, মানে আমি কি এই পর্যন্ত পুরা প্যাসেজ পড়ছি, শুধু একটু 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 জায়গা পড়ছি না? এটাই হলো পরীক্ষার টেকনিক, যে সব কোশ্চেন, কিছু কোশ্চেন আছে শুধু জায়গা ধরে ধরে খুঁজে বের করতে হয়। Curtain cover. A trench about 10 meters wide and 6 meters deep was dark, and the sides temporarily held up with timber beams. Brick walls were then constant. Finally, a big arch. হ্যাঁ, arch পাইছে। What added to create a tunnel? A tunnel পাইছে। এখন দেখবো টানেলের উপরে কি দিছে। A 2 meter deep layer of soil was laid on top of that tunnel. তাই না? Yes. And the road above revealed. ওটা তো আমার লাগবে না, আমাদের দেখতে হইবো কি দিয়ে ঢেকে দিস। আলহামদুলিল্লাহ, আপনি 5 বার পড়েন, ঠিক আছে, পড়েন। 2 meter forward. A 2 meter deep layer of soil was laid on top of the tunnel. পড়েন আরো 2 3 বার। আর two, হয়ে গেছে না? A 2 meter deep layer of soil was laid on the top of the tunnel. পড়েন আরো ভালো করে পড়েন, একটা না কতদূর পড়বেন কোন তো? এটা হলো আমার নাউন ফ্রেজ, লম্বা করে। এখানে একটা মূল নাউন হচ্ছে লেয়ার, পাশে অফ দেয়া পোস্ট মডিফায়ার। আর লেয়ারের আগে একটা অতিরিক্ত তথ্য, 2 মিটার ডিপ, 2 মিটার গভীর লেয়ার, স্তর। অফ কিসের স্তর? মাটির স্তর। লেইড, স্থাপন করা, ভার্ব। এতটুকু পড়লে একটা ভালো অর্থ হয়েছে, দেখেন 2 মিটার মাটি স্থাপন করা হয়েছে। আর অন থেকে কোন পর্যন্ত পড়বেন? এটা জায়গা তো, থামবেন না, কারণ জায়গা যদি 2টা ওয়ার্ড দিয়ে বুঝায় তাও একসাথে পড়বেন, 10টা ওয়ার্ড দিয়ে বুঝাইলেও একসাথে এ মাটি কোথায় দিছে? এটা তো একটা ইউনিট, একটা পার্ট বাক্যের, একসাথে পড়বো আমরা। Yes, এবার পড়েন। আর 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ অন টপ অফ দ্য টানেল। এখন আমাদের উত্তর করব, উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্চ দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ, কি দিয়া কভার করছে বলেন? আমার মনে হয় আমার অনলাইনের স্টুডেন্টরা পারছে উত্তরটা, ফাল্গুনি পারছে, স্মৃতি, ইসমাইল হোসেন, জাহিদ, স্যামসাং। লেট তো ভার্ব, আমাদের তো উত্তরে ভার্ব হয় না, উইথের পরে নাউন হয়। আচ্ছা, রুবিনা পার্সেন, শিমু, শিমলা পেরেছেন, হুমায়ুন পার্সেন, ঠিক আছে। উর্মি, ওয়াজ, ওয়াজ কথাটা সুন্দর, কিন্তু আমাদের এখানে লাইনের সাথে ম্যাচ করে কিনা, টানেলের উপর দিয়ে দিয়ে দিয়েছে, টানের উপর তো ওয়াল দেয় নাই, টানের উপরে কি দিছে আমরা লাইন পড়ে দেখছি। আচ্ছা, বিলকিস পেরেছেন, ইয়াস ইসলাম পেরেছেন, তারপরে তারিকুল পেরেছেন, মলি পেরেছেন, মাশাআল্লাহ। Okay, আরো 4 জন পারছে। মিলা, আইফোন, তারপরে হচ্ছে আজিজ পেরেছেন, okay, হ্যাঁ সাইব পেরেছেন, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমরা একটা সলভ করলাম। তো এখান থেকে মেইন মেসেজ কি বলেন? সব লাইন পড়তে হয় না, পড়ার একটা স্টাইল আছে মিনিং বোঝার জন্য। আর এক প্যাসেজকে, কোশ্চেনে কিছু ওয়ার্ড থাকে, প্যাসেজে ভিন্ন টাইপের ওয়ার্ড থাকে, প্যারাফ্রেজ করে বা সিনোনিম দিয়ে দেয়। আচ্ছা, আর হচ্ছে এক প্যাসেজকে একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের যে গ্যাপ, 1 এবং 2 এর মাঝখানে কিন্তু ভালো গ্যাপ আছিল, তার একটু চালাকি আছে ধরার, একের পর একটা ফাউল লাইন, 2-এর আগে কি একটা foul line। তো এগুলো 1 এবং 2-এর মধ্যে কিন্তু ভালো গ্যাপ আছিল, ঠিক আছে? 3-এর সাথে 4-এর সাথে 5-এর সাথে গ্যাপ ছিল না, পরপর ছিল, ঠিক আছে, কারণ এটা মাঝখানে প্রপোজ সলিউশন। গ্যাপ থাকে না, থাকে, এটা আবার অ্যানালাইজ করবেন। 5-এর সাথে 6-এর ভালো গ্যাপ আছে, কারণ মাঝখানে 2টা লাইন ছিল, 6-এর উত্তর পাওয়ার আগেই কোন সুন্দর কিওয়ার্ড ছিল। তাহলে আপনি এক প্যাসেজকে এটারই আরো সলভ করবেন।
Yes, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দাঁড়ান।